সো আইওটি সম্বন্ধে আপনাদের কি ধারণা আছে বলুন তো একটু। ইন্টারনেট অফ থিংস কোনো ধারণা আছে কি? না স্যার। অন্য কারো কোনো ধারণা আইওটি সম্বন্ধে? ইন্টারনেট অফ থিংস এই কথাটা কি শুনেছেন আপনারা? ইন্টারনেট অফ থিংস, ইন্টারনেট অফ থিংস টার্মটা শুনেছি কেউ? এই টার্মটা শুনিনি। স্যার আগে শোনা হয়নি স্যার। ইন্টারনেট অফ থিংস টার্মটা শুনিনি। আইওটি এই টার্মটা শুনেছি। আইওটি এই টার্মটা স্যার শুনিনি। স্যার আমি শুনিনি স্যার। আচ্ছা, Internet of Things refers to a system interrelated and interconnected objects that are able to collect and transfer data over wireless channel without human intervention. So Internet of Things কথাটা মানে ইন্টারনেট থিংস, এই দুইটা টার্ম তো আমরা শুনছি। ইন্টারনেটটা তো শুনছি। ইন্টারনেট হচ্ছে কি আমরা যে ইউজ করি ডেটা ট্রান্সফার যে হচ্ছে বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ধরনের ডেটা যে ট্রান্সফার হচ্ছে এটা হচ্ছে কি ইন্টারনেট। টোটাল সামগ্রিক অবস্থাটাকে ইন্টারনেট বলে। সো ইন্টারনেট আর একটা হচ্ছে কি থিংস মিনস অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট। সো অবজেক্টের সাথে ইন্টারনেটের কানেকশনটাই হচ্ছে কি আইওটি। সো আইওটি রেফার্স টু এ সিস্টেম, এই ধরনের একটা সিস্টেমকে রেফার করে যেটা কিনা ইন্টারনেট রিলেটেড এবং ইন্টারনেট কানেক্টেড অবজেক্ট। মানে একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড থাকবে বিভিন্ন ধরনের অবজেক্টস গুলা, বিভিন্ন ধরনের ডিভাইসেস গুলা। থিংস মিনস অবজেক্টস মিনস ডিভাইসেস গুলা থাকবে কি একটার সাথে একটা ইন্টার রিলেটেড থাকবে এবং ইন্টারনেট কানেক্টেড হবে। হ্যাঁ, যে ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড থাকবে এবং তাদের কি কাজ হবে, তাদের পাওয়ারটা থাকবে হচ্ছে কি ডাটা কালেক্ট করা এবং ট্রান্সফার করা থ্রু ওয়্যারলেস চ্যানেল উইদাউট হিউম্যান ইন্টারভেনশন। কোনো হিউম্যান ইন্টারভেনশন ছাড়াই কি হবে, ডাটা কালেকশন করা এবং ট্রান্সফার করা এদের মূল কাজ হবে। IoT describes the network of physical objects, মানে ফিজিক্যাল অবজেক্ট হচ্ছে কি থিংস, বলুন না যে কিছু একটা জিনিস থাকবে physical object that are embedded with sensors, software and other technology for the purpose of connecting and exchanging data with other device or system over the internet. So এই যে থিংসটা, এই থিংসটার মধ্যে কি কি থাকবে, সেন্সর, সফটওয়্যার এবং বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল থিংস থাকবে, বিভিন্ন ধরনের টেকনোলজি থাকবে এখানে। এটার মাধ্যমে কি হবে, এটা একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস অথবা সিস্টেমের কানেকশন থাকবে এবং ডেটা এক্সচেঞ্জ করবে এরা থ্রু ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে করবে। IoT enables to analyze, act on data, facilitating the decision-making process with aid of insight obtained. IoT কি করে, ডেটা যে থাকে, ডেটাগুলো যে পায় ওখান থেকে অ্যানালাইজ করে, অ্যাক্ট করে, ডেটা ডিসিশন মেকিং এর সাহায্য করার জন্য। ডিসিশন মেকিং এ যদি সাহায্য করা যায় ওর জন্য অ্যানালাইজ করে এবং অ্যাক্ট করে আইওটি। তো একটা খুবই কমন একটা আইওটি প্রোডাক্ট আমরা ইউজ করি, খুবই কমন, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স ডিভাইস। আমরা ইউজ করি না অ্যাটেন্ডেন্স ডিভাইস? জি স্যার। অ্যাটেন্ডেন্স ডিভাইস গুলো ইউজ করি। তারপর আইপি ক্যামেরা ইউজ করি। হ্যাঁ, আইপি ক্যামেরা কি করে, অটোমেটিকলি যেটাগুলো নিয়ে ইন্টারনেটের মাধ্যমে দিয়ে দেয়। অ্যাটেন্ডেন্স ডিভাইস কি করে, আমার যে অ্যাটেন্ডেন্স এগুলো আছে এগুলো নিয়ে আমাদের ইন্টারনেটের থ্রুতে আমাদের অ্যাটেন্ডেন্স সফটওয়্যারের মধ্যে ডেটাগুলো প্রোভাইড করে। Insights aid in transforming business and low costs with aid of reliable real-time data through reduction of wasted materials, streamlined operation and mechanical process, expansion of new lines of business. So এই যে ইনসাইট যে এই বিজনেসকে ট্রান্সফর্ম করতে যে সাহায্য করে বিভিন্ন ধরনের ইনসাইট কিভাবে কাজ করে, লো কস্টে
লো কস্টে রিলায়েবল এবং রিয়েল টাইম ডেটা দেয়। আমরা একটু আগে বললাম যে কি ইনফরমেশন বিজনেস কি পায়, ইনসাইটস পায়, ডিসিশন মেকিং এর জন্য ইনসাইটস পায়। আর এই ইনসাইটসটা কি করে, বিজনেসকে ট্রান্সফরমেশন করতে অথবা লো কস্ট রিলায়েবল রিয়েল টাইম ডেটা দিতে হেল্প করে। এই ইনসাইটস এর মাধ্যমে ডিসিশন মেকিং এ কি ধরনের ডিসিশন মেকিং এর মধ্যে কাজ করে আমাদের, রিডাকশন অফ ওয়েস্টেজ ম্যাটেরিয়াল, মানে আমাদের যে ম্যাটেরিয়াল ওয়েস্টেজ হয় এখানে কিভাবে করে রিডাকশন করা যায়, এখানে আইওটি আমাদেরকে হেল্প করে। আবার অপারেশনাল স্ট্রিমলাইন করতে অথবা মেকানিক্যাল প্রসেস স্ট্রিমলাইন করতে সাহায্য করে, স্ট্রিমলাইন কি স্মুথ করতে, যদি কোনো বটলনেক থাকে ওটা আইওটি আমাদের কি করে আইডেন্টিফাই করতে সাহায্য করে, সো দ্যাট আমরা এটাকে স্মুথলি করতে পারি অপারেশনটা। আর নিউ লাইনস অফ বিজনেস এক্সপানশনে হেল্প করে, যখন আমার যখন কম এফোর্টে কম রিসোর্সে আমি যখন বেশি বেশি প্রোডাকশন করতে পারবো, ম্যাটেরিয়াল ওয়েস্টেজ কমে যাবে, তখন কি হবে, আমার নিউ লাইনস অফ প্রোডাকশন কিংবা নিউ লাইনস অফ এক্সপানশন করতে আমার জন্য সুবিধা হবে। How IoT works? IoT works with like three main মেকানিজমের মাধ্যমে আইওটিটা কাজ করে। একটা হচ্ছে কি সেন্সরস অর ডিভাইসেস। তো সেন্সর আর ডিভাইস কি করে, ডেটা কালেকশন করে। তো এই যে আমরা থিংসটা বললাম, ওই থিংসটা হচ্ছে কি সেন্সরস এবং ডিভাইসেস। তারপর থাকে কি কানেক্টিভিটি, সেন্ডিং ডেটা টু ক্লাউড। এই যে সেন্সরস এবং ডিভাইস কি করে, কানেক্টিভিটির মাধ্যমে বিভিন্ন ডেটা নিয়ে ক্লাউডে সেন্ড করে, ক্লাউডে যে পাঠাচ্ছে ডেটাগুলো এগুলো ক্লাউডে সেন্ড করে। তারপর কি হয়, ডেটা প্রসেসিং হয়। এই যে ডেটাগুলো ক্লাউডে গেল, ক্লাউডে যাওয়ার পর এটা কি করে, এই ডেটাটাকে প্রসেস করে ইউজফুল করে যাতে ইনফর্ম ডিসিশন নিতে পারে। তারপর হচ্ছে কি ইউজার ইন্টারফেস, ডেলিভারিং দ্য ইনফরমেশন টু দ্য ইউজার। মানে শুধুমাত্র ডেটা থাকলে তো আসলে কোনো কাজ করতে পারবে না। ইউজারকে কি করে, ওই ডেটাটাকে ইনফরমেশন আকারে ইউজারকে দেয় এবং ইউজার তখন ওখান থেকে এই ইনফরমেশনটা নিয়ে তার ডিসিশন মেকিং এ পারফর্ম করে আর কি, ডিসিশন মেকিং গুলো পারফর্ম করে। সো আইওটি আর্কিটেকচারের মধ্যে একটু আগে যে কথা বললাম সেই জিনিসগুলো, আর্কিটেকচারটা কিভাবে কাজ করে। নিচের লেয়ারে দেখেন সেন্সরস এন্ড কন্ট্রোলার, বিভিন্ন ধরনের সেন্সরস এন্ড কন্ট্রোলার থাকে, থিংস সেন্সরস এন্ড কন্ট্রোলার। তারপর থেকে গেটওয়ে এন্ড ডাটা অ্যাকুইজিশন। এক একটা সেন্সরস এবং এক একটা ডিভাইসের জন্য এক এক ধরনের গেটওয়ে কিংবা ডাটা কালেকশন মেথড ইউজ করা হয়। এই জন্য গেটওয়ে এন্ড এটা কম্বিনেশন অফ গেটওয়েজ অথবা ডাটা কালেকশন প্ল্যাটফর্ম হইতে পারে, কম্বিনেশনও হইতে পারে, সিঙ্গেলও হইতে পারে। হ্যাঁ, অনেক অনেক কিছু আছে যে শুধুমাত্র সিঙ্গেল একটা একটা করে ডিভাইস থেকে ডেটা নিয়ে ওটাই সেন্ড করে, যেমন আইপি ক্যামেরা অথবা ট্র্যাকিং ডিভাইস। হ্যাঁ, এগুলো কি করে, সিঙ্গেল ডাটা থেকে নিয়ে কাজ করে। আবার কোনো ফ্যাক্টরিতে যদি আমি ইফিসিয়েন্সি চেক করতে চাই, ওখানে যদি কোনো আইওটি ডিভাইস থাকে, তখন কি হয়, মাল্টিপল ডিভাইস থেকে ডেটা নিয়ে এক জায়গায় অ্যাকুইজিশন করে অনেকগুলো ডিভাইস থেকে। তারপর এই জেনারেটিক্স মানে হচ্ছে কি ডেটাগুলাকে রিফাইন করে ডাটা সেন্টার বা ক্লাউড প্ল্যাটফর্মের মধ্যে পাঠানো হয়। সো আমরা লেয়ার্স অফ নেটওয়ার্ক নেটওয়ার্ক পড়েছিলাম, যেটা বিভিন্ন লেয়ার থাকে নেটওয়ার্কস। এরকম আইওটি আর্কিটেকচারের মধ্যে কিছু লেয়ার আছে। ওই লেয়ারের মধ্যে থাকে হচ্ছে যে কি, ফার্স্টে থাকে হচ্ছে সেন্সরস, তারপর হচ্ছে কি ডাটা অ্যাকুইজিশন সিস্টেম, তারপর থাকে হচ্ছে কি এজ আইটি, আর তারপর থাকে হচ্ছে কি ডেটা সেন্টার। তো এগুলা এই লেয়ার গুলো ক্রস করে করে একটা লেয়ার থেকে একটা লেয়ারে গিয়ে ইনফরমেশন গুলো আমাদের এখানে আসে। সো সেন্সরস গুলো থাকে হচ্ছে কি আমাদের পারসেপশন লেয়ারে। এই পারসেপশন লেয়ার ইজ ক্যারেক্টারাইজড উইথ the use of number of digital devices that collect information and request information from network. So এই পারসেপশন লেয়ারের মধ্যে যে সেন্সরস গুলো থাকে, এই সেন্সরস গুলো কি করে, বিভিন্ন মানে সেন্সরস ডিজিটাল ডিভাইস গুলো কি করে, বিভিন্ন ধরনের ডাটা কালেকশন করে এবং নেটওয়ার্কের মধ্যে বিভিন্ন ইনফরমেশন রিকোয়েস্ট করে।
তারপর থাকে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার ইজ কম্পোজড অফ অনলাইন নেটওয়ার্ক দ্যাট হেল্পস ট্রান্সফার ডাটা। তো এখানে এই সবগুলো একটা ইন্টারনেট নেটওয়ার্ক কিংবা ইন্টারনেট কানেক্টিভিটির মাধ্যমে যুক্ত থাকে যাতে ডাটাগুলো ট্রান্সফার করতে পারে। তারপর থেকে অ্যাপ্লিকেশন লেয়ার ইজ রেসপন্সিবল ফর ডিস্ট্রিবিউটিং লার্নিং কন্টেন্ট। তো এই যে বিভিন্ন ধরনের কন্টেন্ট গুলো জেনারেট করে তোমার ডেটা গুলো ইনফরমেশনে যে কনভার্ট করছে, এটা কি অ্যাপ্লিকেশন লেয়ারে গিয়ে বিভিন্ন লার্নিং কন্টেন্টে কিংবা ইনফরমেশনে কনভার্ট করে ডিস্ট্রিবিউট করতেছে। তারপর থেকে ডাটা ম্যানেজমেন্ট লেয়ার, সে হচ্ছে কালেক্ট ডাটা ফ্রম লার্নার্স হচ্ছে ইউজার যারা আছে তারা, অ্যান্ড প্রোভাইড দেম উইথ লার্নিং ডাটা, তাদেরকে ওই অনুযায়ী ডেটাগুলো প্রদান করে। ফ্যাক্টর সুপারিং র্যাপিড আইওটি এক্সপানশন, কি কি কারণে আইওটিটা খুব বেশি এক্সপান্ড করতেছে? হ্যাঁ, সো আগে এক সময় ছিল যখন আইওটি ফোর্স আসছে তখন অনেক এক্সপেন্সিভ ছিল, অতটা বেশি ইউজ করতো না লোকজন। বাট এখন বিশেষ করে ফ্যাক্টরিজ, বড় বড় ফ্যাক্টরিজ কিংবা অটোমেটেড যে মেশিন, অটোমেটিক যে মেশিনস গুলো আছে এগুলা কিংবা ম্যানুয়াল মেশিনের ক্ষেত্রেও অনেক বেশি আইওটি ইউজ করতেছে মানুষজন, বিকজ ইফিসিয়েন্সি বটলনেক্স এগুলাকে আইডেন্টিফাই করার জন্য, কিংবা কোন কোন জায়গায় ল্যাক্স আছে, প্রবলেমস আছে, কোন কোন জায়গায় ইস্যুস আছে, এগুলাকে জানার জন্য, রিয়েল টাইমে জানার জন্য এই আইওটিটাকে ইউজ করতেছে। সো এটা র্যাপিড এক্সপানশন হওয়ার অনেকগুলো কারণ আছে। প্রথম কথা হচ্ছে গিয়ে ফলিং সেন্সর কস্ট। তো এই সেন্সর গুলার প্রাইস ছিল আগে অনেক বেশি, এবং কাস্টম সেন্সর বানানোর প্রয়োজন হতো প্রতিটা মেশিনের জন্য কিংবা প্রতিটা অ্যাক্টিভিটির জন্য কাস্টম সেন্সর বানানোর দরকার ছিল, যার কারণে সেন্সরের কস্টটা ছিল অনেক বেশি। বাট বর্তমানে এই সেন্সর কস্টটা অনেক কমে আসছে, তাই এটা হেল্প করতেছে এক্সপানশনে। ফলিং কস্ট অফ ডাটা কালেকশন অ্যান্ড স্টোরেজ। সো ডাটা কালেকশন অ্যান্ড স্টোরেজ, একটু আগে আমরা যেমন ক্লাউড কম্পিউটিং পড়ছি, এরকম হচ্ছে যে ডাটা কালেকশন অ্যান্ড স্টোরেজের জন্য ক্লাউড কম্পিউটিং কিভাবে করে কস্টটাকে রিডিউস করতেছে। সো প্রিভিয়াসলি যেহেতু এই ধরনের সিস্টেম ছিল না, নিজস্ব ডাটা সেন্টার কিংবা ডাটা কালেকশন মেথড থাকা লাগতো কিংবা নেটওয়ার্ক থাকা লাগতো, সেক্ষেত্রে আমাদের কষ্টটা ছিল অনেক বেশি। বাট যেহেতু এই ধরনের ক্লাউড কম্পিউটিং কিংবা এই ধরনের ক্লাউড ডাটা স্টোরেজ সিস্টেম চলে আসার কারণে কষ্টটা অনেক কমে গেছে। এটাও একটা বড় রিজন ফর আইওটি এক্সপানশন। ওয়াইডলি এক্সপান্ডিং ইন্টারনেট কানেক্টিভিটি। তো আপনারা নিজেই জানেন যে গত 10 বছর আগে ইন্টারনেট কানেক্টিভিটি যে পরিমাণ এক্সপানশন ছিল, এখন বর্তমানে ইন্টারনেট কানেক্টিভিটি এক্সপানশন অনেক বেশি বেড়ে গেছে। ইনক্রিজিং কম্পিউটিং পাওয়ার, কম্পিউটারের পাওয়ারও এখন আগের থেকে ধীরে ধীরে বাড়তেছে এবং অনেক বাড়ছে। এবং ইনক্রিজিং স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেট পেনিট্রেশন, এখন স্মার্টফোন এবং ট্যাবলেটের মধ্যেই অনেক কাজ করা যাচ্ছে। লোকজন স্মার্টফোন এবং ট্যাবলেটেই ম্যাক্সিমাম একটা সময় কাটাচ্ছে এবং কাজগুলো করে নিচ্ছে, যার কারণে এই আইওটির এক্সপানশনটা ধীরে ধীরে বাড়তেছে। হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ আইওটি? হ্যাঁ, আইওটির একটা অ্যাডভান্টেজ গুলো হচ্ছে যে এফিশিয়েন্ট রিসোর্স ইউটিলাইজেশন। হ্যাঁ, এফিশিয়েন্ট রিসোর্স ইউটিলাইজেশন হচ্ছে যে আমরা যদি ম্যানুয়ালি কোনো একটা ডেটা কালেকশন করতে চাই, ফর এক্সাম্পল একটা ওয়ার্কার একটা প্রসেস রান করতেছে, যদি আমরা ধরি যে একজন টেইলর একটা বাটন লাগাচ্ছে, একটা শার্টের মধ্যে একটা বাটন লাগাচ্ছে। হ্যাঁ, সো এটা যদি আমরা ম্যানুয়ালি এন্ট্রি করতে চাই, সে প্রতি মিনিটে কিংবা কতক্ষণ পর পর একটা করে বাটন লাগাচ্ছে কিংবা কতগুলা বাটন, আওয়ারে কতগুলা বাটন সে লাগাচ্ছে, এটা যদি আমরা ম্যানুয়ালি এন্ট্রি করতে চাই, আর তাহলে আমার আরেকটা পার্সন লাগবে, সে কিনা এটা দেখবে, এন্ট্রি করবে, মাঝে মধ্যে এটা দেখার সময়, কাউন্টিং এর সময় ভুল হবে। সো এই জায়গাগুলো, এখানে যদি আমি একটা আইওটি ডিভাইস বসাই, একটা সেন্সর বসাই ওই মেশিনের মাথায়, যে যতগুলো বাটন ওখানে সেলাই হবে কিংবা ইনস্টল হবে, অটোমেটিক মেশিন এটাকে স্ক্যান করে কাউন্টিং করে সিস্টেমে পুট করে দিবে যে হ্যাঁ এতগুলো মেশিন, সরি এতগুলো বাটন সে এখানে ইনস্টল করছে। তো এটাতে কি হবে, আমার ওই মানুষও লাগবে না এবং ইনফরমেশনটা কারেক্টলি প্রপারলি পৌঁছে যাবে সিস্টেমের মধ্যে। সো এর জন্য বলা হচ্ছে ইফিশিয়েন্ট রিসোর্স ইউটিলাইজেশন।
রিসোর্স ইউটিলাইজেশনটা অনেক বেটার হবে। ওখানের জন্য একজন মানুষ যদি চাই কিংবা যে ভুল হয় তাহলে কিন্তু আমি আমার রেজাল্টটা ঠিকমতো পাবো না, ইফিশিয়েন্ট হবে না, আবার কালেকশন করতে হবে এর জন্য। এবং এটা এই ইফিশিয়েন্ট রিসোর্স ইউটিলাইজেশন কি হয়, এনহ্যান্স ডাটা কালেকশন, বেটার ভালো ডাটা কালেকশন আমরা করতে পারি। তারপর মিনিমাম হিউম্যান এফোর্ট, এই কথাটা এফিশিয়েন্ট হিউম্যান রিসোর্স আছে, এখানে মিনিমাম হিউম্যান এফোর্টটা চলে আসছে কিভাবে করে, আইওটি ইন্টারাক্ট অ্যান্ড কমিউনিকেট ডাইরেক্টলি। হ্যাঁ, আইওটি যেহেতু ডাইরেক্টলি কমিউনিকেট এবং ইন্টারাক্ট করে এবং ডেটাটাকে সে নিজে অটোমেটিকলি সিস্টেমে পুশ করে কিংবা ট্রান্সফার করে, যার কারণে এখানে হিউম্যান এফোর্ট প্রয়োজন হয় না। একটা একটা মানুষ দেখবে, কাউন্ট করবে, এন্টার করবে, এই এফোর্ট গুলো কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না। সেভ টাইম, যে রিডিউস হিউম্যান এফোর্ট, যেহেতু হিউম্যান এফোর্ট অনেক বেশি রিডিউস করতেছে, তাহলে কি হচ্ছে, টাইমটাও সেভ হচ্ছে, দ্রুততার সহিত আমার ডাটাটা চলে যাচ্ছে। এনহ্যান্স ডেটা কালেকশন, যেহেতু অনেক আইওটি অটোমেটিক সিস্টেমে সেন্সরের মাধ্যমে স্ক্যান করে ডেটা নিচ্ছে, তাহলে এনহ্যান্স মানে বেটার ডেটা কালেকশন করা হচ্ছে এবং অটোমেটিকলি কালেক্ট করতেছে, মানে বারবার আমাকে তাকে ইনস্ট্রাকশন দেওয়ার প্রয়োজন হচ্ছে না কোনো কিছু। এবং ইমপ্রুভ সিকিউরিটি, সো ওকে যেহেতু প্রোগ্রামিং করে দেওয়া হয়েছে যে তুমি এতটুকুই নিবা, এর বেশি নিবা না, এর বেশি কমও নিবা না, বেশিও নিবা না, সো এইটার সিকিউরিটিও থাকে অনেক বেশি ইমপ্রুভ এবং এফিশিয়েন্ট। এখানে ম্যানুয়ালি যদি করতো তাহলে সেখানে ডাটা ম্যানিপুলেশন কিংবা ডাটা রং ডাটা ইনপুটের একটা সুযোগ ছিল, কিন্তু আইওটি ডিভাইস হওয়ার কারণে এটা কিন্তু কোনো সুযোগ নেই। হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজ, এগুলো তো অ্যাডভান্টেজ বললাম, হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ আইওটি? সিকিউরিটি নেটওয়ার্ক অ্যাটাক, এখন যদি সিকিউরিটি নেটওয়ার্ক অ্যাটাক করে তাহলে কি হবে, আইওটি ফল করবে এবং যেটা আপনি ঠিকমতো পাবো না। প্রাইভেসি, যেহেতু সব ডেটা আইওটি কে যে প্রোগ্রামিং সেট করে দেওয়া হবে ওই অনুযায়ী সব ধরনের ডেটা আইওটি নিয়ে ডিভাইসের মধ্যে ট্রান্সফার করবে কিংবা সার্ভারে পৌঁছে দিবে। তো সেই ক্ষেত্রে প্রাইভেসি ব্রিচ হওয়ার একটা সম্ভাবনা থাকে, মিনস যেই ইউজারের ডাটা নিচ্ছে কিংবা যার যেটা নিচ্ছে কিংবা যেই মেশিন থেকে ডাটা নিচ্ছে ওখানে যেসব ইউজাররা থাকবে তাদের কিছুটা প্রাইভেসি ব্রিচ হতে পারে। আর কি আছে, কমপ্লেক্সিটি ডিজাইন ডেভেলপিং অ্যান্ড মেনটেনিং, যেহেতু আমাদের আইওটিটা আমাদের আমাদের সাথেই মানুষের সাথে কাজ করে, তো মানুষের এক একজনের কাজের নেচার এক এক ধরনের, মেশিনস ডিফারেন্ট টাইপস অফ মেশিনস আছে, সো যার কারণে এই আইওটি গুলা বিভিন্ন মেশিনে যখন কাজ করানোর প্রয়োজন হয় তখন এক একটা মেশিনের জন্য কাস্টমাইজ করে আইওটি ডিভাইস বানানোর প্রয়োজন হয়, এক একটা প্রসেসের জন্য কাস্টমাইজ করে আইওটি ডিভাইস বানানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে ডিজাইনটা হয়ে যায় অনেক কমপ্লেক্স, ডেভেলপমেন্টেও খরচ হয় অনেক এবং মেনটেনেন্সটাও টাফ হয়। এতটুকু কি বুঝতে পারছি হোয়াট ইজ আইওটি এন্ড হাউ ইট ওয়ার্কস? স্যার মোটামুটি বুঝছি। ওকে, তো এখন ওয়াইডলি যে আইওটি গুলা ইউজ হচ্ছে, এগুলো কোন কোন খাতে ইউজ হচ্ছে এগুলো নিয়ে আমরা একটু দেখবো, যাতে আমরা একটু ভালোভাবে বুঝতে পারি। এর মধ্যে একটা বড় খাত হচ্ছে কি রিমোট মনিটরিং। রিমোট মনিটরিং মিনস কি, আমরা একটা দূর থেকে আমরা মনিটর করব যে আমার যেই জিনিসগুলোর উপর আমি মনিটরিং চালাতে চাচ্ছি কিংবা মনিটর করতে চাচ্ছি ওগুলা ঠিক মতো চলতেছে কিনা কিংবা কাজ করতেছে কিনা, এই জিনিসটা হচ্ছে কি রিমোট মনিটরিং। তো রিমোট মনিটরিং এ কিভাবে কাজ করে, IoT can monitor machines, vehicles, crops or livestock. So machines, তো আমরা বুঝি ভেহিকেলস মানে গাড়ি, সো গাড়িকে মনিটর করতে পারে আইওটি, মিনস আমরা যদি এখানে একটা ট্র্যাকিং ডিভাইস লাগাই দিই তাহলে গাড়িটা কোথায় যাচ্ছে, কি করতেছে না করতেছে, এগুলো কিন্তু আমরা থ্রু আইওটি ডিভাইস চেক করতে পারি। ক্রপস মিনস হচ্ছে যে আমরা যদি আইপি ক্যামেরা লাগাই তখন কি করতে পারবো, সরি
আমরা আইপি ক্যামেরা দিয়ে আমরা কিন্তু ক্রপসকেও মনিটর করতে পারি। আবার লাইভ স্টক মনিটরিং এর ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন লাইভ স্টক প্রোডাক্ট যেগুলো আছে সেখানে বিভিন্ন আইওটি ডিভাইস পাওয়া যায়, মানে বেল্ট আকারে পাওয়া যায়, হ্যাঁ, তারপর ব্রেসলেট আকারে পাওয়া যায়, বিভিন্ন ভাবে এই ধরনের পাওয়া যায়, ওগুলো দিয়েও লাইভ স্টক মনিটরিং করা যায়। সো লাইভ স্টক মনিটরিং কাজটা কি, মনিটর এনিওয়্যার উইথ কন্টিনিউয়াস অ্যান্ড অর অ্যাট এ রেগুলার ইন্টারভ্যাল। তো মনিটরটা যে আমরা করব, এটা চাইলে আমরা কন্টিনিউয়াসও করতে পারি, আবার কি করতে পারি, রেগুলার একটা ইন্টারভ্যালে করতে পারি। হচ্ছে কি কিছুক্ষণ পর পর আমাকে অটোমেটিকলি ডাটা পাঠাবে। সো মনিটরিং এর মধ্যে কি কি থাকে, থাকে হচ্ছে কি ট্র্যাক লোকেশন, মানে আমরা কোথায় আছে এই মেশিনটা কিংবা ভেহিকেলটা অথবা ক্রপটা কোথায় আছে, এটা রেগুলার ইন্টারভ্যালে, সরি, এই এই জিনিসগুলো কোথায় আছে, হ্যাঁ, এটার আমরা লোকেশনটাকে ট্র্যাক করার জন্য মনিটর করতে পারি। পারফরমেন্সের ক্ষেত্রেও আমরা ইয়ে করতে পারি যে মেশিনটা ঠিকমতো পারফর্ম করতেছে কিনা, কিংবা আমাদের ক্রপস গুলো যেগুলো আছে কিংবা শস্য যেগুলো আছে সেগুলো ঠিক মতন ফল দিচ্ছে কিনা, এই জিনিসগুলো আমরা কিন্তু পারফরমেন্স কন্ডিশন, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, মানে এখন হিউমিড কিনা, এখন আমার যে শস্য ক্ষেত আছে এটা কি বেশি হিউমিড কিংবা বেশি ড্রাই কিনা, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমরা চাইলে থ্রু রিমোট মনিটরিং আইওটি ডিভাইস দিয়ে করতে পারি। সো ইনসাইট এইটা কি, এখানে রিডিউস সার্ভিস কস্ট অ্যান্ড রিফাইন্ড বিজনেস প্রসেস। সো আমরা যদি এই ধরনের মেশিন যদি মনিটর করতে চাইতাম তাহলে আমাদের মানুষ প্রয়োজন হতো, সে টাইম টু টাইম এটাকে এক্সামাইন করতো, তারপর আমাদেরকে ইনফরমেশন জানাইতো। সো এটাতে কি হতো, আমাদের কস্ট বেশি হতো। বাট যেহেতু আইটি ডিভাইস অটোমেটিকলি আমাকে ইনফরমেশন গুলো দিচ্ছে এবং টাইম টু টাইম দিচ্ছে, পিরিয়ডিক্যালি দিচ্ছে অথবা কন্টিনিউয়াসলি দিচ্ছে, সেই ক্ষেত্রে আমার কিন্তু সার্ভিস কস্টটা কমে যাচ্ছে, আমার বিজনেস প্রসেসটা অনেক রিফাইন্ড হচ্ছে। Understand how products are performing to provide a better experience to your customer. So এই প্রোডাক্টগুলো আসলে কিভাবে করে পারফর্ম করতেছে, বেশ ভালো করতেছে না খারাপ করতেছে, এই জিনিসটা কিন্তু আমরা থ্রু আইওটি ডিভাইস ট্র্যাক করে, যদি আমার ভেহিকেল থাকে, ভেহিকেল যদি 2 দিন পর পর নষ্ট হয় তাহলে আমি বুঝতে পারবো কি এই প্রোডাক্টটা ভালো পারফর্ম করতেছে না, কিংবা মেশিনটাও আমরা দেখতেছি কিছুদিন পর পর নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো পারফরমেন্স করতে পারছি না, তো কাস্টমারকেও একটা ভালো আউটপুট আমরা দিতে পারবো না। They increase the number of appointments per day, cut fuel cost and reduce wear and tear by using machine learning capabilities to route freight and vehicles more efficiently. So আমরা যদি ভেহিকেলের এই যে লোকেশন গুলো আছে এই লোকেশন গুলোকে ট্র্যাক করে আমরা যদি একটা অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে রুটের ক্যাপাবিলিটি গুলাকে, যে রুট গুলো আছে রুটের ক্যাপাবিলিটিস গুলাকে ইউজ করে ভেহিকেলকে মোর এফিসিয়েন্টলি আমরা ইউজ করতে পারি, এবং আমরা ফুয়েল কস্ট এখানে কমানোর সুযোগ আছে, এবং বেশি বেশি ডেলিভারিস আমরা যদি দিতে পারি সেই জিনিসটাও আমরা করতে পারি চাইলে। নো ওয়্যার রিসোর্সেস আর at any given moment down to which vehicle they are on for improved field service or stronger security and increase employee safety. তো আমি জানি যে আমার কোন কোন রিসোর্সটা কোথায় আছে at given moment, তাহলে কিন্তু আমি চাইলেই যে কোনো সময় ভালো একটা সার্ভিস, ফিল্ড সার্ভিস কিংবা সিকিউরিটির ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে ইউজ করতে পারি। এগুলো রিমোট মনিটরিং এর জন্য আসলে এই জিনিসগুলো ইউজ হয় আইওটিতে। তারপর হচ্ছে গিয়ে প্রিডিক্টিভ মেইনটেনেন্স। সো প্রিডিক্টিভ মেইনটেনেন্স সম্বন্ধে কোনো আইডিয়া আছে? প্রিডিক্টিভ মেইনটেনেন্স এন্ড শিডিউল মেইনটেনেন্স, এটা সম্বন্ধে কোনো আইডিয়া আছে নাকি আপনাদের? হোয়াট ইজ প্রিডিক্টিভ এন্ড হোয়াট ইজ শিডিউল? সো প্রিডিক্টিভ মেইনটেনেন্স ইজ, বলেন, কেউ বলতে চাচ্ছিলেন?
স্যার প্রেডিক্টিভ মেইনটেন্যান্স হচ্ছে যে আমরা একটা প্রেডিকশন অনুযায়ী বা ডেটা অ্যানালাইসিস করে জিনিসটাকে মেইনটেইন করবো আরকি মনিটরিং করে। আর শিডিউলড? শিডিউল হচ্ছে ম্যান্ডেটরি যেগুলো যেমন পার এত টাইম পর এটা শিডিউল মেইনটেন্যান্স করতেই হবে। করলে এফিশিয়েন্ট একটা আউটকাম পাওয়া যায়। এজন্য যে শিডিউল ইয়াটা করি আমরা। আচ্ছা, প্রিডিক্টিভ মেইনটেন্যান্সটা ওই যে আপনি বললেন যে আমরা আগে প্রিডিক্ট করব। তো প্রিডিক্ট করব কিভাবে করে? থ্রু এই মেশিন লার্নিং কিংবা আইওটির মাধ্যমে আমরা প্রিডিক্ট করব। সো predictive maintenance incorporates machine learning software that analyze data to predict outcome and automate actions. সো আমাদের মেশিন লার্নিং এই যে আমরা যে আইওটি ডিভাইস থেকে আমরা যে বিভিন্ন ধরনের ডেটা নিচ্ছি, ইনফরমেশন নিচ্ছি, এটা কি মেশিন লার্নিং সফটওয়্যারের মাধ্যমে অ্যানালাইজ করে আমরা প্রিডিক্টিভ আউটকামটা প্রিডিক্ট করে নেব। প্রিডিক্ট করে অটোমেটিক অ্যাকশন কিভাবে নেওয়া যায় এটাকে আমরা কাজ করব। আর শিডিউল মেইনটেন্যান্সটা হচ্ছে কিরকম? আমরা একটা স্পেসিফিক টাইম ফ্রেম পর পর যে মেইনটেন্যান্সটা করি, ইররেসপেক্টিভ অফ ওয়েদার there is any problem or not. Huh? So predictive capabilities allow service provider to move beyond the traditional reactive or schedule maintenance business model. So a predictive capability টা আমাকে কি করতেছে? সার্ভিস প্রোভাইডারকে ট্রেডিশনাল যে রিঅ্যাক্টিভ নষ্ট হলে আমি সার্ভিস করি অথবা শিডিউল সার্ভিস করি, যেটা শিডিউল মেইনটেন্স করি, এই মডেল থেকে আমাকে বের করে আনতেছে and use their data to identify issues beyond so before they become critical. So এই আগের থেকেই এই মেশিন লার্নিং কি করছে, আইওটি ডিভাইস থেকে ডেটাগুলো নিয়ে এমন ভাবে আমাকে প্রেডিকশন দিচ্ছে যাতে বড় ধরনের ক্রিটিক্যাল কোনো ইস্যু আসার আগেই আমি ইস্যুগুলো আইডেন্টিফাই করতে পারি এবং মেনটেন্যান্স করে আমি এখান থেকে বড় লস এড়াইতে পারি। আমাদের এখানে আজান দিচ্ছে, আমরা এই আজানটা শেষ হওয়ার পর আবার স্টার্ট করবো। হ্যাঁ, আমরা ছিলাম কোথায়? প্রিডিক্টিভ মেইনটেন্যান্স। তো প্রিডিক্টিভ মেইনটেন্যান্স হলে সুবিধা হচ্ছে কি, আমাদের সুবিধা হচ্ছে যে এখানে যে আমাদের শিডিউল মেইনটেন্যান্সের কারণে অনেক সময় যে আমাদের ডিভাইস কিংবা মেশিনস এর যে ব্রেকডাউন হইতে পারে কিংবা বড় ধরনের কোনো ইস্যু চলে আসলে তখন আমাদের কিন্তু বড় ধরনের খরচ হয়ে যেতে পারে। সেই জায়গায় আমার কি করতে পারে, এই ডিভাইসটা আমাকে হেল্প করতে পারে টু লার্ন, মেশিন লার্নিং এর মাধ্যমে আমাকে আগে থেকে জানাবে যে এই ধরনের মেইনটেনেন্স এখানে হতে পারে কিংবা এই ধরনের প্রবলেম তোমার হতে পারে। সো আগে থেকে তুমি এখানে মেইনটেনেন্সে কাজ করো। সো এটা করতে আমাকে আইওটি সাহায্য করে। তো এখানে ইনসাইটটা কি, এখানে ইনসাইট হচ্ছে ফিগারিং আউট হোয়াট মেকানিক্যাল এন্ড অপারেশনাল কন্ডিশনস আর কজিং ফেইলিউর অর স্লো ডাউন। সো আইওটিটা কি করতেছে, এই কোন কি ধরনের মেকানিক্যাল কিংবা অপারেশনাল কন্ডিশনের কারণে আমার ফেইলিউর কিংবা স্লো ডাউন গুলো হয়, এটা আমার আগের থেকে সে কন্টিনিউয়াসলি ডেটা নিয়ে সে আমাকে আগে থেকেই ইনফর্ম করবে। বেটার প্রিডিক্ট হোয়াট স্পেয়ার টু কিপ ইন ইনভেন্টরি বিফোর রিপেয়ার ইস্যুস অ্যারাইজ। সো যেহেতু আমি আগের থেকেই জেনে যাবো যে কি কি কারণে হচ্ছে, সো আমি কি করতে পারবো, কি কি স্পেয়ার পার্টস আমার লাগবে, এটা আমি আগের থেকেই প্রিডিক্ট করে রাখতে পারবো। মুভ বিয়ন্ড এ ব্রেক অর ফিক্স বিজনেস মডেল বাই প্রিভেন্টিং ইকুইপমেন্ট ফেইলিয়ার্স থ্রু প্রিভেন্টিভ মেইনটেনেন্স। সো আমি যদি ব্রেক অ্যান্ড ফিক্স মডেলে চলে যাই তখন কি হয়, আমার ইকুইপমেন্ট ফেইলিওর হয়। সো ইকুইপমেন্ট ফেইলিওর হলে কি হয়, একটা সময় পড়ে থাকে, তখন আমার একটা বিজনেস লস হয়। সো এটার থেকে আমরা বের হয়ে আসতে পারবো যদি আমরা আইওটি ডিভাইস ইউজ করি।
ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট। সো ফ্যাসিলিটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আইওটি বিভিন্নভাবে কাজ করে। মনিটরিং buildings, infrastructure, and other spaces, allowing to improve energy efficiency, space utilization, productivity, and safety using of data collection. সো ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আইওটিটা কাজ করে কিভাবে করে? বিল্ডিং গুলোকে মনিটর করে যে এই বিল্ডিং এর সব জায়গায় ক্লিন আছে কিনা, সব জায়গায় আলো জ্বলতেছে কিনা ঠিক মতো, কিংবা শুধু শুধু আলো না জ্বালায় যখন আমাদের কোনো হিউম্যান কিংবা কোনো একটা পার্সন আসবে, মানুষ আসবে, তখন আলো জ্বলবে। এই ধরনের বিভিন্ন ধরনের আইওটি সার্ভিস দিয়ে কিন্তু মনিটরিং এর কাজ করতে পারে। ইনফ্রাস্ট্রাকচার মনিটরের কাজও করতে পারে। অ্যালাউ টু ইমপ্রুভ এনার্জি এফিসিয়েন্টলি। সো এই এনার্জিটা কিভাবে এফিসিয়েন্টলি, যে লাইট বললাম যে লাইটটা অন হবে কখন, যখন কোনো মানুষ আসবে তখন লাইটটা অন হবে, এছাড়া লাইটটা অন হবে না। আবার ধরেন লিফটের ব্যাপারে এরকম হইতে পারে, লিফট এক্সেস কার্ড দিয়ে লিফট চলবে, এছাড়া লিফট চলবে না, এরকম টাইপের কিছু ইমপ্রুভ এনার্জি এফিসিয়েন্সি কার্ড নিতে পারে। স্পেস ইউটিলাইজেশনের ক্ষেত্রেও আইওটি কাজ করতে পারে, যে কোন কোন জায়গায় আমার এক্সট্রা স্পেস আছে সেটা কিন্তু আইওটি আমাদেরকে হেল্প করতে পারে। প্রোডাক্টিভিটি, সেফটি সবকিছুই কিন্তু আমরা এই ডাটা কালেকশনের মাধ্যমে করতে পারি। তো এটা ইনসাইটটা কি? সেভিং মানি বাই অটোমেটিং লাইটিং অ্যান্ড অপটিমাইজিং হিটিং অ্যান্ড কুলিং সাইকেল। ওই যে একটু আগে যেটা লাইটের কথা বলছিলাম, যে এই যে লাইট অটোমেটিক লাইট করে কিংবা হিটিং এবং কুলিং সাইকেলকে আমরা অপটিমাইজ করে কিন্তু টাকা সেভ করতে পারি। আবার ইনক্রিজিং এমপ্লয়ি অর অকুপেন্ট satisfaction by keep equipment running and ensuring that the supplies are stocked. So এখানে এমপ্লয়ি এবং অকুপেন্ট যারা থাকবে, মিন্স বিল্ডিং এ যারা থাকবে, তাদের স্যাটিসফ্যাকশনটা না হতে পারে কিভাবে করে? ইকুইপমেন্ট গুলা, যে আমরা যদি ওই প্রিডিক্টিভ মেইনটেনেন্স করি ইকুইপমেন্টে, তাহলে ইকুইপমেন্ট গুলো কি রানিং থাকবে। আবার যে এই আগের থেকে আমরা এগুলো প্রিডিক্ট করতে পারলে কি হবে? সাপ্লাই টাপ্লাই আমরা ঠিক মতো স্টক করে রাখবো, তো সেক্ষেত্রে আমাদের হেল্প হবে। সেক্ষেত্রে আমাদের যে এমপ্লয়িরা আছে দ্রুত আমাদের যেই রিকোয়ার্ড জিনিসগুলো লাগবে সেগুলো পাবে তারা, এবং অকুপেন্টরাও খুব স্যাটিসফাইড থাকবে। তো এইভাবে করে আমরা কিন্তু চাইলে ফ্যাসিলিটি ম্যানেজমেন্টও আমরা আইওটি কে ইউজ করতে পারি। দেন ম্যানুফ্যাকচারিং এফিসিয়েন্সির জন্য আইওটি খুব ওয়াইডলি ইউজ হচ্ছে, খুবই ওয়াইডলি ইউজ হচ্ছে। আমাদের দেশে অনেক ফ্যাক্টরি ওনারা এখন আইওটির দিকে ঝুঁকতেছে, এবং এই আইওটির মাধ্যমে কিছু অটোমেটেড সার্ভিসও তারা introduce করতেছে to increase the efficiency. So to manage process or product quality with data from your device and sensors. So এখানে কি করে? ডেটা প্রসেস করে, ম্যানেজ করে, এবং কোয়ালিটি ডেটা আমাদেরকে এনে দেয় ডিভাইস এন্ড সেন্সরের মাধ্যমে। So identify bottlenecks that reduces efficiency, enabling improve the process. সো আইওটি কি করবে? আমার কোন জায়গায় আমার বেশি সময় লেগে যাচ্ছে, কিংবা কোন জায়গায় কাজটা করতে আমার প্রবলেম হচ্ছে, কোন জায়গায় গিয়ে কাজটা আটকে যাচ্ছে, এই বটলনেক্স গুলা কিন্তু আইডেন্টিফাই করা হচ্ছে গিয়ে আইওটি। যে আমরা যখন দেখবো যে এই একটা ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে কি থাকে, অনেকগুলো স্টেপস থাকে। কারণ একটা স্টেপের মধ্যে কিছু ম্যানুফ্যাকচারিং প্রসেসে 10টা স্টেপ আছে, কিছুটা 15টা, কিছুটা 20টা আছে। সো এই 10টা স্টেপের মধ্যে কোন স্টেপে গিয়ে আমার বেশি সময় লাগতেছে, কোন জায়গায় গিয়ে আমার প্রবলেম হচ্ছে, এই বটলনেক্স গুলো কিন্তু আইওটি ইজিলি বের করে দিতে পারে। রিডিউসিং ডাউন টাইম caused by unplanned maintenance and equipment failure. সো এই ডাউন টাইম যেটা থাকছে, একটু আগে বলছি প্রেডিক্টিভ মেইনটেনেন্সে কি করা যায়, ডাউন টাইমটা কমানো যায় যদি আমরা প্রেডিক্টিভ মেইনটেনেন্স করি। সো এখানে রিডিউসিং ডাউন টাইমটা করে আমরা কি করবে? আনপ্ল্যান্ড মেইনটেনেন্স অথবা ইকুইপমেন্ট ফেইলারটাকে কমায় ফেলবে। যখন এই ইকুইপমেন্ট ফেইলার কিংবা ডাউন টাইম কমায় ফেলবে, সেখানে কি হবে? আমার অটোমেটিকলি এফিসিয়েন্সি বাড়বে। কারণ মেশিন যদি কন্টিনিউসলি রান থাকে কিংবা কম সময় বন্ধ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার প্রোডাকশন বেশি হবে। Eliminating substandard materials, parts, errors before the product is complete. So যদি আমরা এই ধরনের কোনো আইওটি ডিভাইস থাকে যেটা কিনা কোয়ালিটি চেক করবে, এই ধরনের আইওটি ডিভাইস থাকলে সে কি করবে? সাবস্ট্যান্ড ম্যাটেরিয়াল, পার্টস অথবা এরর থাকলে এটা আগে থেকেই বলে দিবে যে কোন স্টেজে এররটা হচ্ছে, কোথায় প্রবলেমটা হচ্ছে, সাবস্ট্যান্ড ম্যাটেরিয়াল কোন জায়গাটায় ইনপুট হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু আগে থেকেই
সে বলে দেবে। তো এখন কি হবে, আমার ফুল প্রোডাক্টটা কমপ্লিট হলে যে রিসোর্স খরচ হইতো সেটা কিন্তু আমি একটা স্পেসিফিক স্টেজেই স্টপ করতে পারতেছি। তার মানে আমার রিসোর্স কম ইউটিলাইজ হবে, খরচ কমে যাবে। রিডিউসিং ডাউন টাইম কজ বাই একই কথা আবার দুবার চলে আসছে। সো এইভাবে করে কিন্তু আমরা ম্যানুফ্যাকচারিং এফিসিয়েন্সিটাকে বাড়াইতে পারি। সো কানেক্টেড প্রোডাক্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু আমরা আইওটিটা খুব বেশি কাজ করতে পারে। সেটার মধ্যে কি আছে, কানেক্টেড প্রোডাক্টস আর স্মার্ট connective components that allow data to exchange between products and its user, manufacturer and environment. So connected product যেগুলো থাকে সেগুলো কি থাকে, স্মার্ট প্রোডাক্ট থাকে। স্মার্ট হয়, তারা কি করে, একটার সাথে আরেকটার সাথে একটা প্রোডাক্টের সাথে কি ডাটা এক্সচেঞ্জ করে, হ্যাঁ, এবং ইউজারের সাথে এবং ম্যানুফ্যাকচারের সাথেও কিন্তু ডাটা আমার এক্সচেঞ্জ করতে থাকে। সো স্ট্রিমলাইন দ্য ডেভেলপমেন্ট অফ মেইনটেনেন্স অফ প্রোডাক্ট। সো এই কানেক্টেড প্রোডাক্টগুলো আমাকে কি হেল্প করে, ডেভেলপমেন্ট এন্ড মেইনটেনেন্স অফ প্রোডাক্টটা করতে হেল্প করে বেশি, যে আমার প্রোডাক্ট ডেভেলপমেন্ট আরো বেশি বেশি কিভাবে করা যেতে পারে, কিংবা মেইনটেনেন্সটা কত স্মুথ কিংবা স্ট্রিমলাইন করা যেতে পারে, এই যে ব্যাপারটা হেল্প করে। প্রোভাইড মোর সিকিউর কানেক্টেড এক্সপিরিয়েন্স ফর কাস্টমার। যেহেতু কানেক্টেড প্রোডাক্ট, এখানে হিউম্যান ইন্টারভেনশন কম, তার কারণে মোর সিকিউর আমার এক্সপিরিয়েন্স প্রোভাইড করে। ক্রিয়েট নিউ লাইন্স অফ বিজনেস উইথ ম্যানেজ সার্ভিস অর সাপোর্ট। সো এটা নতুন নতুন লাইন অফ বিজনেস তৈরি করতেও আমাদেরকে হেল্প করে। মনিটর হাউ প্রোডাক্টস পারফর্ম টু ইমপ্রুভ ডিজাইন, ম্যানুফ্যাকচারিং এন্ড রিলায়েবিলিটি। সো এই প্রোডাক্ট আসলে কিভাবে পারফর্ম করছে, কতটুকু পারফর্ম করতেছে, এবং এটা ইমপ্রুভ ডিজাইন কি হতে পারে, এবং ম্যানুফ্যাকচারিং রিলায়েবিলিটি কতটুকু আরো বাড়ানো যেতে পারে, সেই ব্যাপারেও কিন্তু কানেক্টেড প্রোডাক্টস গুলো আমাদেরকে হেল্প করে। So what are the challenges in IoT adoption? IoT adoption এর মধ্যে বড় বড় কিছু চ্যালেঞ্জ আছে। এর মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কি, হার্ডওয়্যার প্ল্যাটফর্ম enables wide range of applications. তো এই যে হার্ডওয়্যার গুলো যেহেতু সব কাস্টমাইজড হার্ডওয়্যার হয়, এক একটা হার্ডওয়্যার এক একটা রিকোয়ারমেন্ট অনুযায়ী বানানো হয়, তো এটার কারণে কি করতে হয়, আমাকে ওয়াইড রেঞ্জ অফ অ্যাপ্লিকেশন রাখতে হয়। কেননা একটা অ্যাপ্লিকেশন কিংবা কন্ট্রোলড specific numbers of application cannot help to complete all hardware activities. হ্যাঁ, তো এর জন্য আমাকে কি করতে হচ্ছে, অনেক ওয়াইড রেঞ্জ অফ অ্যাপ্লিকেশন রাখতে হয়। 2 নম্বর প্রবলেম হচ্ছে কি, ডাটা প্ল্যানিং, গ্যাদারিং এন্ড কালেকশন। সো আইওটি ডিভাইস যখন আমি ইনস্টল করবো কিংবা বসাবো, সেক্ষেত্রে কিন্তু আমাকে আগের থেকেই ডাটা প্ল্যানিং, গ্যাদারিং এন্ড কালেকশন পয়েন্টস গুলোকে সেট করতে হবে, যে আসলে ডাটাটা কিভাবে করে আসবে, কিভাবে করে কালেকশন হবে, কোথায় আমি এই ডাটাটাকে নিব, কোন পয়েন্টে নিব, এই জিনিসগুলো কিন্তু আগে থেকেই সেট করতে হয়। তো এই জিনিসগুলো যে সেট করা ঠিক মতো না থাকে, সেক্ষেত্রে কিন্তু আইওটি ডিভাইস গুলো ঠিক মতো কাজ করবে না। 3 নম্বর হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। যেহেতু সব ধরনের ডেটা চলে যায়, সেখানে প্রাইভেসির একটা ইস্যু আছে, এবং যেহেতু আইটি প্রোডাক্ট, ওখানেও সিকিউরিটির একটা ইস্যু আছে। সিকিউরিটি ব্রিচ হতে পারে, হ্যাকিং হতে পারে, ডাটা স্নিপিং হতে পারে, চুরি হতে পারে। সো এইসব জন্য প্রাইভেসি এবং সিকিউরিটি একটা বড় চ্যালেঞ্জ ইন আইওটি অ্যাডপশন। এবং সবচাইতে বড় প্ল্যাটফর্ম যেটা, সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি। সাস্টেনেবিলিটির মধ্যে কি সমস্যা, পাওয়ার্ড 24/7। তো আইওটি ডিভাইসে কিন্তু পাওয়ার না থাকলে, মানে সেটা যেহেতু ইলেকট্রনিক ডিভাইস, সবগুলো ইলেকট্রনিক ডিভাইস এন্ড সেন্সরস, তো এখানে পাওয়ারটা খুব ইম্পর্টেন্ট। এখানে যে 24/7 পাওয়ার না থাকে, সেক্ষেত্রে কিন্তু আইওটি কাজ করবে না। So there are some example of IoT, স্মার্ট হোম। স্মার্ট হোমের মধ্যে আছে হচ্ছে কি আপনার স্মার্ট টিভি আছে, এখন স্মার্ট এসি আছে, স্মার্ট লক আছে। আপনারা দেখছেন কিনা এগুলা, আই ডোন্ট নো। যে বাইরে থেকে আপনি মোবাইল দিয়ে আপনি কি করতে পারবেন, আপনার টিভিটাকে কন্ট্রোল করতে পারবেন, এসি কে কন্ট্রোল করতে পারবেন, বাসার লককে কন্ট্রোল করতে পারবেন। তারপর এনার্জি এফিশিয়েন্ট আপনি ডিভাইস বসাতে পারেন, যে আমার দিনের বেলা যখন আলো থাকবে, তখন আমার এনার্জি এফিশিয়েন্ট লাইট গুলো চলবে, যখন রাতের বেলা মানে কম আলো দেয়, এই ধরনের লাইট গুলো চলবে। আবার রাতের বেলা
আমার যেহেতু অন্ধকার থাকে সেখানে আমার বেশি আলো দেয়, এই ধরনের লাইট গুলো জ্বলবে। তো এই ধরনের স্মার্ট হোম সিস্টেম আমরা করতে পারি। বেটার সিকিউরিটি মিনস আনওয়ান্টেড লোকজন যদি আসে, মানে বায়োমেট্রিক ইয়ে থাকতে পারে, আইওটি ডিভাইস বসানো থাকতে পারে, যে আনওয়ান্টেড কিংবা যারা আননোন পারসন, দে ক্যানট এন্টার ইনটু দ্য সিস্টেম, অথবা লককে সে খুলতে পারবে না। তো এই জায়গাগুলা বেটার সিকিউরিটির মাধ্যমে করা যেতে পারে। এগেইন ইন এগ্রিকালচার, আইওটি এখন এগ্রিকালচারেও বাংলাদেশে অনেক বেশি কাজ করতেছে। প্রিসিশন ফার্মিং, এটা এটা একটা বড় ইয়ে, বাট এখানে কম হচ্ছে। বেশি ইউজ হচ্ছে এগ্রিকালচারাল ড্রোন। সো এগ্রিকালচার ড্রোনটা কিভাবে কাজ করে, আপনি রিমোট অপারেশনের মাধ্যমে আপনি অনেক বড় এরিয়া জুড়ে আপনি কি করতে পারবেন, সার, কীটনাশক কিংবা পানি দেওয়ার জন্য এই এগ্রিকালচারাল ড্রোন গুলাকে, সিডস টিডস এগুলো ছিটানোর জন্য এগ্রিকালচার ড্রোন গুলাকে ইউজ করা হয়। এবং একটা খুব কম সময়ের মধ্যে, যেহেতু যেমন ধরুন একটা 10 বিঘা কিংবা 20 বিঘা জমির মধ্যে যদি আমার সার ছিটাইতে হতো, দেখা যাচ্ছে লোকজন লাগতো হচ্ছে গিয়ে 10-15 জন লোকজন লাগতো, 2-3 দিন সময় লাগতো। সেখানে একটা এগ্রিকালচার ড্রোন দিয়ে করতে 1 থেকে 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা সময়ের মধ্যে হয়ে যায়। তো খুব কম সময়ের মধ্যে এই কাজগুলো করা যায়। আবার লাইভ স্টক মনিটরিং এর একটা ইয়ে আছে, এটাও বাংলাদেশে ইউজ হচ্ছে খুব। এবং স্মার্ট গ্রিন হাউস আমরা করতে পারি। আইওটি ইন হেলথ কেয়ারের মধ্যে আছে হচ্ছে কি রিমোট পেশেন্ট মনিটরিং। মানে পেশেন্ট যারা আর কি ক্রিটিক্যাল পেশেন্টস আছে কিংবা ইয়ে আছে, এদেরকে কি করতে, আমার কোনো রিমোট ডিভাইস থাকতে পারে। যেমন এখন দেখবেন যে অনেক স্মার্ট ওয়াচ আছে, স্মার্ট ওয়াচ থেকে অনেক ডেটা নেওয়া যায়, হেলথের অনেক ডেটা নেওয়া যায়। এই ডেটাগুলো নিয়ে কিন্তু পেশেন্ট মনিটরিং করা সম্ভব। তারপর হাইজিন প্রমোট করার জন্য আইওটি ডিভাইস কাজ করতে পারে। ডিপ্রেশন আর মুড মনিটরিং এর ক্ষেত্রে আইওটি ডিভাইস কাজ করে। এবং ফার্মাসিউটিক্যালস টেম্পারেচার মনিটরিং, তো ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে টেম্পারেচার মনিটরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে টেম্পারেচার মিটার গুলো যদি আমাদের আইওটি ডিভাইসের সঙ্গে কানেক্টেড থাকে, আমরা ইজিলি জানতে পারবো যে এখন এই মুহূর্তে কত টেম্পারেচার আছে আমার ফার্মাসিতে কিংবা ফার্মাসিউটিক্যাল গোডাউনে কিংবা ফ্যাক্টরিতে। এই টেম্পারেচার গুলো কিন্তু আমরা লাইভ সবসময় রিমোট মনিটরিং এর মাধ্যমেও চাইলে জানতে পারবো। IoT tools and platforms. So IoT tools and platforms এর মধ্যে খুব বেশি র্যাডিক্যাল চেঞ্জ নিয়ে আসছে দুইটা টুলস। একটা হচ্ছে কি রাসবেরি পাই, এটা একটা কম্পিউটার, ছোট সাইজের একটা কম্পিউটার। একটা হচ্ছে গিয়ে আরডুইনোটা হচ্ছে চিপের মতো, সার্কিট বোর্ডের মতো। সো দুইটাই আইওটি ডিভাইস গুলোকে কন্ট্রোল করার ক্ষেত্রে কিংবা সেন্সর গুলোকে কন্ট্রোল করার ক্ষেত্রে খুবই অগ্রণী ভূমিকা পালন করতেছে। এর মধ্যে রাসবেরি পাই যেটা আছে, রাসবেরি পাইটা খুবই লো কস্ট ক্রেডিট কার্ড সাইজ কম্পিউটার একটা। এবং এটা একটা টিভি কিংবা মনিটর কিংবা কিবোর্ড মাউস ইনস্টল করলে এটাকে চালানো যায়। এটা লাগানোর জন্য ইউএসবি পোর্টস আছে এটার মধ্যে। খুবই ছোট সাইজের একটা কম্পিউটার, এবং এটা দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন সেন্সরস কিংবা ডিভাইসেসকে কন্ট্রোল করে। আর আরডুইনো হচ্ছে কি একটা প্রোটোটাইপ প্ল্যাটফর্ম, এটার মধ্যে ছোট সফটওয়্যার দেওয়া যায়, হার্ডওয়্যার আছে, একটা ছোট চিপ আপনার ছবি আছে দেখতে পাচ্ছেন, এটা একটা হার্ডওয়্যার আছে, এখানে সফটওয়্যার দেওয়া যায় এবং সফটওয়্যার মধ্যে প্রোগ্রামিং করে দিলে ওই অনুযায়ী ওই ডিভাইস গুলো কাজ করতে থাকে। So Arduino is a prototype platform based on easy to use hardware and software. It consists of circuit boards which can be programmed, and ready-made software called Arduino IDE. কিছু ready-made software পাওয়া যায়, এটা মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে থাকে। That was all for IoT for today. আমরা 10 মিনিট একটা ব্রেক নেই, 10 মিনিট ব্রেক নিয়ে উইল কাম ব্যাক এগেইন অন 8:55. Okay, 8:55 we'll come back again and we'll come up with a new topic. Okay, Okay, sir. Thank you. স্যার একটা কোয়েশ্চেন ছিল। please. স্যার আমাদের নতুন কারিকুলামে আইটিটা সম্ভবত মানে বাদ হয়ে যাচ্ছে স্যার। এইটার ট্রানজিশন বা এইটার ব্যাপারে যদি স্যার একটু যদি ক্লিয়ার করতেন, মানে আমরা বুঝতে পারতেছি না। নতুন কারিকুলামের মধ্যে আইটি নিয়ে কথা হচ্ছে, আইটির একটা রেডিক্যাল চেঞ্জ নিয়ে আমরা কথা বলতেছি। আমরা একটু প্র্যাকটিক্যাল রিলেটেড আইটি অ্যাক্টিভিটি নিয়ে, সফটওয়্যার এই ধরনের ইস্যু নিয়ে কথা বলতেছি। সো এটা নিয়ে আমাদের নেক্সট যে মিটিংটা আছে, এটা 15th of June,
সো 15th of জুনের পর হয়তো বা আমি আপনাদেরকে একটা ভালো ইনফরমেশন দিতে পারবো। হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার উইল ইট এফেক্ট অগাস্টের পরীক্ষাটা? না, এই পরীক্ষা এফেক্ট করবে না, এটা এই পরীক্ষা এটা এফেক্ট করবে না। ওকে স্যার। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো স্যার। স্যার আমাদের সেকশন সি তে টোটাল 308 মেম্বার্স, আর আইসিটি তে সেকশন সি তে কতজন? স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে তো দেখাইছে 308 জন, অ্যাপ্রক্স 240 to 280 আছে স্যার। কথা বছর কেটে যাচ্ছে তো আমি কিছুই বুঝতে পারি নাই কথাটা। এনিওয়েজ, তো আমরা এখানে দেখবো হচ্ছে কি বিজনেস কন্টিনিউটি প্ল্যান এন্ড বিজনেস রেজিলিয়েন্স। হ্যাঁ, তো এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো পড়ছি এগুলো হচ্ছে গিয়ে আহ, সবই আমরা দেখছি হচ্ছে যে টেকনিক্যাল বিষয় সব। হ্যাঁ, যে আসলে আইটি ডিভাইস কি, ইনফরমেশন সিস্টেম গুলা কি, কিভাবে কাজ করে, নেটওয়ার্ক কিভাবে কাজ করে, দেন সিকিউরিটি গুলা কিভাবে কাজ করে, এনক্রিপশন কিভাবে কাজ করে, ডিভাইসেস কিভাবে কাজ করে, এই ধরনের টেকনিক্যাল বিষয়গুলো আমরা এতক্ষণ দেখলাম। আর এইটা হচ্ছে গিয়ে বিজনেস ওরিয়েন্টেড। হ্যাঁ, ইটস নট টেকনিক্যাল, ইটস টোটালি বিজনেস ওরিয়েন্টেড এবং আইটি বেসড বিজনেস ওরিয়েন্টেড। মিনস একটা আমাদের বিজনেসের মধ্যে আইটি সিস্টেম যখন থাকে কোনো একটা, কিংবা কোনো বিজনেস যখন চালাই, আইটি ডিপেন্ডেন্ট কোনো একটা বিজনেস চালাই। হ্যাঁ, কেননা সিলেবাসটা যেখান থেকে অ্যাডপ্ট করা হয়েছে ওখানে ম্যাক্সিমাম যেসব কনসেপ্ট অ্যাডপ্ট করা হয়েছে এখানে ম্যাক্সিমামই হচ্ছে আইটি ডিপেন্ডেন্ট বিজনেস, মানে সফটওয়্যার, প্রোগ্রামস, হ্যাঁ, সিস্টেম, এগুলোর মাধ্যমেই সব কিছু চলে। যার কারণে এখানে বিজনেসের যে কম্পোনেন্টস গুলো আছে এই কম্পোনেন্টস গুলো হাইলি আইটি ডিপেন্ডেন্ট। সো এইটাকে মাথায় রেখেই আসলে এটাকে ডিজাইন করা হয়েছে যে বিজনেস রেজিলিয়েন্স এবং বিজনেস কন্টিনিউটি প্ল্যানটা আসলে কিভাবে চলবে। মিনস একটা কোম্পানিতে যদি কোনো ইস্যু হয়, প্রবলেম হয়, সেক্ষেত্রে ওই কোম্পানিটা কিভাবে রান করবে এবং এটার জন্য কোম্পানি কি কি ধরনের মেজার রাখতে পারে। So business resilience describes a organization's ability to adapt a disruption and incident in order to maintain continuous operation to protect organizational assets. So business resilience টা হচ্ছে কি একটা অর্গানাইজেশনের অ্যাবিলিটি কি ডিসরাপশন অথবা ইনসিডেন্ট, কোন ধরনের ডিসরাপশন কিংবা ইনসিডেন্ট যদি হয় সেই ক্ষেত্রে সে যে কন্টিনিউয়াস অপারেশন চালাবে, ইন অর্ডার টু মেনটেন দ্য কন্টিনিউয়াস অপারেশন, মানে কোন একটা ডিসরাপশন হয়েছে কিংবা একটা ইনসিডেন্ট হয়েছে, ধরেন আগুন লেগে গেছে কিংবা ভূমিকম্প হয়েছে কিংবা বন্যা হয়েছে, এই ধরনের একটা ডিসরাপশন কিংবা একটা ইনসিডেন্ট হয়েছে। সো এই ধরনের সিচুয়েশনে কিভাবে করে অপারেশনটাকে চালাবে, কন্টিনিউ থাকবে, এবং অর্গানাইজেশনাল যেসব অ্যাসেটস আছে, অর্গানাইজেশনের যে সম্পদগুলো আছে, যে বিল্ডিং, ইনফ্রাস্ট্রাকচার, সিস্টেম, সবকিছু এগুলাকে কিভাবে করে প্রোটেক্ট করবে। হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে বিজনেস রেজিলিয়েন্সের মূল কাজ। আমি বুঝছি বিজনেস রেজিলিয়েন্সটা কি। জি স্যার। যে ধরেন বড় ধরনের একটা ভূমিকম্প হইলো কিংবা আগুন লেগে গেল, হ্যাঁ, একটা বিল্ডিং এ আগুন লেগে গেল, তো ওই আগুন লেগে যাওয়ার পর তো আমার বিজনেসটা যখন চলতেছে এই অবস্থায় আগুন লেগে গেল, তখন কি হবে, সবকিছু নষ্ট হয়ে যাবে। আমার অ্যাসেট গুলো নষ্ট হবে, আমার বসার জায়গা, আমার এমপ্লয়িরা যেখানে বসতেছে সেখানে নষ্ট হবে, আমার প্রোডাক্টস গুলো নষ্ট হবে। তো বিজনেস রেজিলিয়েন্সটা হচ্ছে গিয়ে ওই যে নষ্ট হলো কম বেশি যেটাই হলো না কেন, এইটার যে ডিসরাপশনটা হচ্ছে কিংবা এটার যে ইনসিডেন্সটা হচ্ছে, এই ইনসিডেন্সটাকে ওভারকাম করে আমি অপারেশনটাকে কন্টিনিউ রাখবো কিভাবে। হ্যাঁ, এই
এই জায়গাটা হচ্ছে গিয়ে বিজনেস রেজিলিয়েন্সের মূল কাজ। তো বিজনেস রেজিলিয়েন্সের মধ্যে তিনটা জিনিস কাজ করে। একটা হচ্ছে যে ডিজাস্টার রিকভারি প্ল্যান, একটা হচ্ছে গিয়ে বিজনেস কন্টিনিউটি প্ল্যান, আর একটা হচ্ছে গিয়ে ডেটা ব্যাকআপস। সো আমরা এই তিনটা জিনিসই দেখবো এখানে। সো ডিজাস্টার রিকভারি প্ল্যানের মধ্যে, ডিজাস্টার রিকভারি প্ল্যান তো নাম শুনে বোঝা যাচ্ছে কোনো ডিজাস্টার হইলে ওখান থেকে আমি কিভাবে করে রিকভার করব। আর বিজনেস কন্টিনিউটি প্ল্যান হচ্ছে গিয়ে আমি একটা বিজনেসকে কিভাবে করে কন্টিনিউ চালায় নিয়ে যাব। আর ডাটা ব্যাকআপ হচ্ছে যে কি আমার আমার যেসব ডেটাস আছে কিংবা ইনফরমেশন আছে এটাকে আমি কিভাবে করে সুরক্ষিত রাখবো, হ্যাঁ, কিংবা কোথাও সুরক্ষিত রাখতেছে এটাকে কিভাবে করে রাখবো এটা। So business resilience is often called as system resilience as well. হ্যাঁ, system resilience ও অনেক সময় বলে। So system resilience is the ability of a system to withstand the major disruption. So এই business resilience টা যেরকম major disruption থেকে with a continuous operation রাখার জন্য, বিজনেস রেজিলিয়েন্সটা হচ্ছে কি ব্রডার টার্ম আর সিস্টেম হচ্ছে কি শর্ট টার্ম। মানে এটা যখন আমি কোন একটা অপারেশনকে ফুল কন্টিনিউয়াস রাখতে চাচ্ছি, ওটার জন্য যে অ্যাক্টিভিটি গুলো রান করতেছি সেটা হচ্ছে কি বিজনেস। আর সিস্টেমকে ধরেন একটা অপারেশন, একটা বিজনেসের মধ্যে অনেকগুলো সিস্টেম থাকে, অনেকগুলো প্রসেস থাকে, ওই প্রসেসকে উইথেন করার জন্য যেই অ্যাবিলিটিটা থাকে সেই অ্যাবিলিটিটাকে সিস্টেম রেজিলিয়েন্স বলে। হ্যাঁ, তো সিস্টেম রেজিলিয়েন্স ছাড়াও কি থাকে, এটা কিন্তু আইটি, আপনার মাথায় রাখতে হবে যে এই পুরো জিনিসটা কিন্তু আইটি ব্যাকড। হ্যাঁ, রেগুলার বিজনেসের অ্যাক্টিভিটি ঠিকই কিন্তু আইটি ব্যাকড। হ্যাঁ, তো আইটির মধ্যে এরকম সিস্টেম থাকে। আর কি থাকে, অ্যাপ্লিকেশন রেজিলিয়েন্স থাকে। মিনস কোন একটা অ্যাপ্লিকেশন কিভাবে করে রিকভার করবে কিংবা একটা অ্যাপ্লিকেশন কিভাবে করে এই ধরনের মেজর ডিসরাপশন কে অ্যাভয়েড করে চলবে। তো অ্যাপ্লিকেশনের মধ্যে কি থাকে, ক্লাস্টারিং ইনক্লুডস ম্যানেজমেন্ট সফটওয়্যার দ্যাট পারমিটস কন্ট্রোল অ্যান্ড টিউনিং অফ দ্য ক্লাস্টার বিহেভিয়ার। সো এই অ্যাপ্লিকেশন যে রেজিলিয়েন্স আছে, এই অ্যাপ্লিকেশন রেজিলিয়েন্সের মধ্যে কিছু ক্লাস্টার থাকে, এর মধ্যে কিছু থাকে কি ম্যানেজমেন্ট সফটওয়্যার, যারা কিনা কি করে মানে পারমিটস গুলোকে কন্ট্রোল করে, বিভিন্ন ধরনের পারমিটস কিংবা অথরাইজেশন যেগুলো থাকে এগুলোকে কন্ট্রোল করে এবং ক্লাস্টার বিহেভিয়ারকে টিউন করে। আর কি করে প্রোটেক্ট এগেইনস্ট সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার। হ্যাঁ, যদি এরকম এই অ্যাপ্লিকেশন রেজিলিয়েন্স করা থাকে তখন কি হয়, ক্লাস্টারিং করার সুবিধাটা হচ্ছে কি সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলারে প্রোটেকশন দেয়, যদি একটা ক্লাস্টার যদি ফেল করে তাহলে একটা ক্লাস্টার ঠিক মতো থাকে। আর এখানে থাকে কি অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ টু অ্যাক্টিভ। তো অ্যাপ্লিকেশন রান on only one active nodes while other nodes used only if the application fails on the active nodes. So এখানে active to passive টা হচ্ছে যে এখানে অ্যাপ্লিকেশনটা দুইটা ক্লাস্টারে থাকে। হ্যাঁ, যে কোনো একটা অ্যাপ্লিকেশন দুইটা ক্লাস্টারের মধ্যে থাকে। একটা ক্লাস্টার দিয়ে কন্টিনিউয়াসলি রান করতে থাকে, যদি কোনো কারণে ওটা ফেল করে সেক্ষেত্রে আরেকটা ক্লাস্টার কাজ করা শুরু করে। এটা হচ্ছে কি অ্যাক্টিভ টু প্যাসিভ, মানে কন্টিনিউয়াসলি দুইটা ক্লাস্টার কাজ করে না, কন্টিনিউয়াসলি একটা ক্লাস্টার কাজ করে। আর অ্যাক্টিভ টু অ্যাক্টিভ হচ্ছে কি অ্যাপ্লিকেশন রানস ওভার ভেরি নোডস, মিন্স সবগুলো যতগুলো ক্লাস্টার থাকবে কিংবা যতগুলো নোডস থাকবে, মেশিন থাকবে, সবগুলোতে কাজ করবে। ক্লাস্টার এজেন্টস কোঅর্ডিনেট দ্য ইনফরমেশন প্রসেসিং বিটুইন দ্য নোডস। সো এই যে ক্লাস্টার এজেন্টস গুলো আছে, মিন্স একটা মেশিনস আছে, এরা নিজেদের মধ্যে ইনফরমেশন কোঅর্ডিনেট করবে এবং ইউজার্স নর্মালি ডু নট এক্সপিরিয়েন্স এনি ডাউন টাইম and greater demand on network latency. ডিস্টার্ব করো না। তো এখানে যেহেতু অ্যাক্টিভ টু অ্যাক্টিভ সবগুলো ক্লাস্টার একসাথে কাজ করে, তাই কোন কারণে যদি একটা ক্লাস্টার ডাউন করে কিংবা একটা নোড ডাউন করে সেক্ষেত্রে কিন্তু ইউজাররা আসলে কোনো কিছু বুঝতে পারে না। এবং যেখানে নেটওয়ার্ক লেটেন্সি হচ্ছে কি গ্যাপ, হ্যাঁ, একটা নেটওয়ার্কের যে কমিউনিকেশন গ্যাপ, এই লেটেন্সি অনেক বেশি থাকে, যেসব জায়গায় নেটওয়ার্ক লেটেন্সি বেশি থাকে সেখানে এই অ্যাক্টিভ টু অ্যাক্টিভের ডিমান্ডটা অনেক হাই। ভেরি অফেন organization use a combination active to active on site, active to passive between site,
অ্যাক্টিভ টু অ্যাক্টিভ অন সাইট মাস হচ্ছে গিয়ে একই প্রেমিসের মধ্যে একই লোকেশনের মধ্যে নর্মালি অর্গানাইজেশন কি করে অ্যাক্টিভ টু অ্যাক্টিভটা ইউজ করে, আর অ্যাক্টিভ টু প্যাসিভটা ইউজ করে হচ্ছে গিয়ে ডিফারেন্ট লোকেশন। ধরেন একটা হচ্ছে গিয়ে ধানমন্ডিতে আছে আর একটা গুলশানে আছে, সো এর জন্য ওরা ইউজ করে অ্যাক্টিভ টু প্যাসিভ। আর অ্যাক্টিভ টু অ্যাক্টিভটা ইউজ করে হচ্ছে কি ধানমন্ডিতেই একটা ফ্লোর, দুইটা ফ্লোর, তিনটা ফ্লোর নিয়ে কাজ করতেছে, সেক্ষেত্রে ওরা অ্যাক্টিভ টু অ্যাক্টিভটা বেশি ইউজ করে। টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক রেজিলেন্স, সো টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক রেজিলেন্সের মধ্যে কাজ করে কিভাবে কাজ করে এটা রিডান্ডেন্সি হচ্ছে কি একই সিস্টেমের অনেকগুলো কপি। মানে ধরেন আমার নেটওয়ার্ক কেবল আমার আমার এখানে ইন্টারনেট কানেক্টিভিটি নেওয়া আছে দুইটা অপারেটর কিংবা তিনটা অপারেটর কাছ থেকে নেওয়া আছে, সো এটা রিডান্ডেন্ট। দেখা যাচ্ছে আমি একটা ইউজ করতেছি, বাকি দুইটাকে ব্যাকআপ হিসেবে রাখছি। হ্যাঁ, এটাকে হচ্ছে রিডান্ডেন্ট বলে। অল্টারনেটিভ রাউটিং মানে আমি যেই রাস্তা দিয়ে আনছি একটা নেটওয়ার্ক কানেক্টিভিটি, আরেকটা নেটওয়ার্ক কানেক্টিভিটি আনতেছি আমি অন্য রাস্তা দিয়ে, একই রাস্তা দিয়ে কিংবা একই ওয়েতে। আমি ধরেন একটা আনছি অপটিক ফাইবার, আরেকটা নিচ্ছি রেডিও লিঙ্ক। হ্যাঁ, আরেকটা নিচ্ছি হচ্ছে কি আমার ধরেন এখন ইয়ে দিচ্ছে যেটা কি জানি ওই মোবাইলের যেটা দিচ্ছে, হ্যাঁ মোবাইল মোবাইল ডাটা যেটা এই যে 3G 4G, হ্যাঁ 4G ডাটা যেগুলো, হ্যাঁ আবার এখন আবার ওই যে স্যাটেলাইটের মাধ্যমে দিচ্ছে। হ্যাঁ, তো এইরকম বিভিন্ন ধরনের অল্টারনেটিভ রুট আমি ইউজ করতে পারি। আবার ডাইভার্স রাউটিং, হ্যাঁ এটাকে আবার ডাইভার্সিফাইও করতে পারি, মিনস আমি দুইটা, তিনটা, চারটা রুটকে একসাথে আমরা কাজ করাইতে পারি। লং হোল নেটওয়ার্ক ডাইভার্সিটি এটাও ইউজ করে অনেকে। আর লাস্ট মাইল সার্কিট অফ প্রোটেকশন, এইগুলা নেটওয়ার্ক টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক সিস্টেম যেগুলো আছে, মিনস নেটওয়ার্ক কানেক্টিভিটি সিস্টেম যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রে এই ধরনের প্রোটেকশন সিস্টেম গুলোকে ইউজ করা হয়। ভয়েস রিকভারি বলে একটা আছে, এই ধরনের বিভিন্ন ধরনের রেজিলেন্সকে ইউজ করা হয় আর কি। ডাটা ব্যাকআপ অ্যান্ড স্টোরেজ, ডাটা ব্যাকআপ স্টোরেজ অ্যান্ড রিস্টোরেশন, এটার জন্য আমাদের কি কি ইউজ করা হয়? রিডান্ডেন্ট অ্যারে অফ ইন্ডিপেন্ডেন্ট ডিস্ক, রেড ডিস্ক। হ্যাঁ, সো রেড ডিস্ক আপনার টার্মটা শুনছেন কি জানি না, এটা মোস্ট কমন ওয়ে টু প্রোটেক্ট ডাটা এগেইনস্ট সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলার। সো রেড ডিস্কটা হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলারের ক্ষেত্রে খুব বেশি ইউজ করে। এটা কি হয়, ডাটা স্টোর করার জন্য এটাকে ইউজ করে, ব্যাকআপ কিংবা স্টোর করার জন্য। এটা রেগুলার ইউজের জন্য এই ধরনের ডিস্কগুলোকে ইউজ করে না। provides improvement and fault tolerant capabilities like hardware, software. Breaking up data and writing data to multiple disks to simultaneously improve performance. So এই রেড ডিস্কগুলোর একটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ এবং ফল্ট টলারেন্ট ক্যাপাবিলিটিস অনেক হাই এদের, এবং এটা কি করতে পারে ডাটার রিড এবং রাইট, হ্যাঁ ব্যাকিং আপ এবং রাইটিংটা খুব মাল্টিপল ডিস্কের মধ্যে সিমিলটেনিয়াসলি করতে পারে। মিনস অন্যান্য জায়গায় কি হয়, সিঙ্গেল ডিস্কের মধ্যে কাজগুলো হয় অন্যান্য যেই স্টোরেজ ডিভাইসগুলো আছে, বাট এই রেড ডিস্কের মধ্যে কি হয়, মাল্টিপল ডিস্কের মধ্যে সিমিলটেনিয়াসলি সে কাজ করতে পারে। পোটেনশিয়াল অফ কস্ট ইফেক্টিভ মিররিং অফ সাইট ডাটা ব্যাকআপ। সো এটার পোটেনশিয়ালটা হচ্ছে গিয়ে আমি যদি এই ব্যাকআপ হিসেবে রাখি, যেহেতু এটা ইনএক্সপেন্সিভ, কম খরচ কম এটার, সো এটা যদি আমি অফসাইট ডাটা ব্যাকআপ হিসেবে ইউজ করি, মিনস দূরে কোথাও আমার অফিস যেখানে সেখানে না রেখে আমি অনেক দূরে কোথাও যদি আমি এটাকে ইউজ করি, মিররিং মিনস হচ্ছে যে আমি হুবহু আমার এখানে যা আছে তাই আমি কপি করব ওখানে। সো এরকম করে যদি আমি রাখি তাহলে এটার জন্য খুবই কস্ট ইফেক্টিভ। সো ক্লাসিফাইড ইনটু 11 লেভেল, সো এটা খুবই প্রোটেক্টিভ, মানে এটা খুবই সিকিউরড। হ্যাঁ, 11 লেভেল ক্লাসিফাইড এটা। স্টোরেজ অ্যারে, এটাও একটা আমার ডাটা ব্যাকআপ মেথড। সো আমি যদি ওই রেডে না রাখতে চাই তাহলে আমি স্টোরেজ অ্যারে তো রাখতে পারি। হার্ডওয়্যার দ্যাট হাইডস অল দ্য কমপ্লেক্সিটিস অফ ফর্মাল লজিক্যাল ভলিউম অফ ফিজিক্যাল ডিস্ক, রিমুভিং দ্য নিডস অফ লো লেভেল কনফিগারেশন। সো এই স্টোরেজ অ্যারেটা হচ্ছে কি, এটা হার্ডওয়্যার কমপ্লেক্সিটিটাকে কিন্তু দূর করে দেয়। ফিজিক্যাল যেই ডিস্কগুলো আছে এই ডিস্কগুলোকে দূর করে লো লেভেল কনফিগারেশনের মাধ্যমে এই স্টোরেজ এর দেয়। এটা অনলাইন ক্লাউড যে আমরা সার্ভিসগুলো নেই
এই ধরনের ক্লাউড স্টোরেজ অ্যারে থাকে আর কি। তো প্রোভাইডস মোর রেড লেভেলস। সো এখানেও রেড ডিস্কটাকে ইন রিমোট পজিশনে থাকে, যার কারণে এটা অনেক বেশি মেজর রেড লেভেলের যে মেজর যে ক্লাসিফাইড জিনিসগুলো আছে এগুলো দিতে পারে। প্রোভাইডস ডাটা রেপ্লিকেশন ফিচার্স। সো ওই মিররিং রেডের মধ্যে যেরকম মিররিং করা যায় এরকম এখানেও মিররিং করা যায়। ডাটা ক্যান বি সেভড অন দ্য ডিস্ক on one side appears on other side. So এখানে যেহেতু রেপ্লিকেশন ফিচার আছে তার মানে হচ্ছে কি এটা মাল্টিপল লোকেশনের মধ্যে থাকে। মাল্টিপল লোকেশন থাকার কারণে কি হয়, আমি ডাটা যেখানেই সেভ করি না কেন আমি বিভিন্ন সাইট থেকে এটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। ডাটা রেপ্লিকেশন ক্যান বি সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস অথবা অ্যাডাপটিভ। তো সিনক্রোনাস মিনস হচ্ছে যে আমার কন্টিনিউয়াসলি নতুন ডাটা যখন আসবে তখন ওই শুধুমাত্র নতুন ডাটাগুলা সে রেপ্লিকেট করবে। আর অ্যাসিনক্রোনাস হচ্ছে কি একটা রেপ্লিকেট হবে একটা শিডিউল বেসিস, মিনস একটা নির্দিষ্ট টাইম পর পর। আর অ্যাডাপটিভ হচ্ছে গিয়ে ইন বোথ, হ্যাঁ দুইটা ওয়েতেই হইতে পারে। মানে একটা নির্দিষ্ট টাইম পর পর আমার রেপ্লিকেশন হবে হচ্ছে গিয়ে শুধুমাত্র নতুন নতুন যে ডাটাগুলো আসছে সেগুলা। ব্যাকআপ অ্যান্ড রিস্টোরেশন। ব্যাকআপ অ্যান্ড রিস্টোরেশনের মধ্যে কিভাবে হতে পারে, সেকেন্ড storage media can be used to store application file and associated data. So application file এবং associated data রাখার জন্য সেকেন্ড স্টোরেজ কোনো মিডিয়া আমরা ইউজ করি, সেকেন্ডারি কোনো স্টোরেজ মিডিয়া ইউজ করতে পারি চাইলে। আর সেকেন্ডারি স্টোরেজ মিডিয়া ক্যান বি রিমুভেবল মিডিয়াস অর মিরর ডিস্ক অর নেটওয়ার্ক স্টোরেজ। এই যে সেকেন্ডারি স্টোরেজ মিডিয়ার মধ্যে আমরা অ্যাপ্লিকেশন কিংবা এর রিলেটেড ডেটাগুলো রাখতেছি, এটা কি হইতে পারে, রিমুভেবল হইতে পারে, মিনস পোর্টেবল হার্ড ডিস্ক কিংবা মিরর ডিস্ক, হ্যাঁ এই ধরনের রিমুভেবল ডিস্ক, কোনো নেটওয়ার্ক স্টোরেজ, রিমোট পজিশনে কোনো নেটওয়ার্ক স্টোরেজ থাকতে পারে। ইউজুয়ালি রেকর্ডেড ইন ওয়ান সাইড অ্যান্ড স্টোরড ইন রিমোট সাইড অফসাইড লাইব্রেরিজ। সো নর্মালি এই ডাটা ব্যাকআপ অ্যান্ড রিস্টোরেশনটা করা হয় কি হয়, এক সাইডে রেকর্ড করা হয় কিন্তু স্টোর করা হয় রিমোট সাইডে, মিনস দূরে কোথাও। নর্মালি এটা কি অফসাইড লাইব্রেরিজ হিসেবে হইতো, মিনস আমার যেখানে আছে ডেটা ওখানে যদি এখন আগুন লেগে যায় তাহলে তো আমি ওখানে যতই ব্যাকআপ রাখি না কেন কোনো লাভ হবে না, ব্যাকআপ সব পড়ে যাবে। এর জন্য নর্মালি এই ব্যাকআপ গুলো রাখা হয় কি হয় দূরে কোথাও, যেখানে এক সাইডে কোনো সমস্যা হইলে অন্য সাইড থেকে এটাকে রিকভার করা যায়। অফসাইড লাইব্রেরিজ কন্ট্রোল ফিজিক্যাল অ্যান্ড লজিক্যাল। সো অফসাইড লাইব্রেরি যেগুলো থাকে এগুলো কন্ট্রোল গুলো থাকে কি ফিজিক্যাল এবং লজিক্যাল। লজিক্যাল হচ্ছে অ্যাপ্লিকেশন লেভেল কন্ট্রোল থাকে আর কি। সিকিউর ফিজিক্যাল অ্যাক্সেস টু দ্য লাইব্রেরি কন্টেন্ট, মিনস চাইলেই যে কেউ ওখানে যেতে পারবে না, ওখানে ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল থাকে, যার কাছে অ্যাক্সেস পাস থাকবে সেই অফসাইড লাইব্রেরি ফিজিক্যাল কন্টেন্টের লাইব্রেরি কন্টেন্টের মধ্যে অ্যাক্সেস নিতে পারবে। এনক্রিপ্টেড ব্যাকআপ মিডিয়া। সো অফসাইড লাইব্রেরিতে সমস্যা থাকে কি, এই যে আমাদের ডকুমেন্টস গুলো থাকতেছে সেগুলো থাকে কি এনক্রিপ্টেড অবস্থায় থাকে। তার মানে এখান থেকে যদি কোনো চুরি হয় কিংবা কোনো কিছু হয় সেক্ষেত্রে কিন্তু যে ইন্ট্রুজার থাকবে সে আমাদের ডেটাগুলো পড়তে পারবে না। এনশিওর দ্য ফিজিক্যাল কনস্ট্রাকশন ক্যান উইথস্ট্যান্ড ফায়ার, হিট অ্যান্ড ওয়াটার। সো এই যে অফসাইড লাইব্রেরি গুলো করা হয় সেগুলার ফিজিক্যাল কনস্ট্রাকশন এনশিওর করা হয় কি যাতে আগুন না লাগে, হিটে যদি কোনো প্রবলেম না হয় কিংবা এখানে পানি ঢুকতে না পারে কিংবা বন্যা টন্যা হলে যাতে এখানে কোনো সমস্যা না হয়। লোকেট দ্য লাইব্রেরি অ্যাওয়ে ফ্রম দ্য ডাটা সেন্টার। এগুলো নর্মালি হচ্ছে গিয়ে যেসব ডাটা সেন্টার গুলো থাকে এই ডাটা সেন্টার থেকে অনেক দূরে রাখে। তো যাতে ফর এক্সাম্পল যদি ডাটা সেন্টার ঢাকায় থাকে তাহলে এই অফসাইড লাইব্রেরি গিয়ে করবে পঞ্চগড়ে, যাতে ঢাকায় কোনো বন্যা হলে ওটা এফেক্ট না করতে পারে পঞ্চগড়ে। এরকম এর জন্য এই ধরনের অফসাইড লাইব্রেরি দূরে দূরে করা হয়। Ensure that an inventory of all storage media files stored in the library is maintained for a specific retention time. So এই যে এই ডকুমেন্ট কিংবা ডেটাগুলো রাখা হচ্ছে অফসাইড লাইব্রেরিতে রাখা হচ্ছে এগুলার একটা স্পেসিফিক রিটেনশন টাইম থাকে এবং ওইটুকু পর্যন্ত এই ডেটাগুলো ওখানে রাখা হয়। Ensure that a record of all storage media and file removed into or out of the library is maintained for specific retention period. So a specific retention period এর পর এনশিওর করা হয় কি সব
সব ফাইল অথবা স্টোরেজ মিডিয়া মুভ করা হয়েছে কিনা। Ensure that a catalog of information regarding version and location of data files is maintained. So এখানে কতগুলা ভার্সন কিংবা লোকেশনের মধ্যে এই ডেটা ফাইলগুলো আছে, হ্যাঁ, কোন জায়গায় এই ডেটাগুলো আছে, এই সবগুলোই মেনটেন করা হয় ডেটা লাইব্রেরিতে। Security and control of offsite facilities. At least same constant environment monitoring and control as originating site or ones that are dictated by business requirement. হ্যাঁ, সো নর্মালি এই যে অফসাইট ফ্যাসিলিটি যেগুলো থাকে, এগুলা যে আমাদের যে বিজনেস অর্গানাইজেশন বিজনেস সাইট বা ডাটা সেন্টার যেখানে থাকে, এই ডাটা সেন্টারে যেই কন্ট্রোল এবং মনিটরিং এনভায়রনমেন্ট থাকে, এই সেম মনিটরিং এনভায়রনমেন্ট বা কন্ট্রোল এনভায়রনমেন্টও ওই অফসাইট লাইব্রেরিতেও মেনটেন করা হয়। বাট এখানে একটা কথা আছে কি, এটা হচ্ছে গিয়ে বিজনেস রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে। এখন এখানে যে কস্টের একটা ইস্যু থাকে, যেহেতু অফসাইট লাইব্রেরি একদম একটা রেপ্লিকেটেড আরেকটা ডাটা সেন্টার বানানো হচ্ছে ওখানে, তো সেখানে একটা কস্টের ইস্যু থাকে, মানে সেম আবার আরেকটা কস্ট হবে। সো বিজনেস রিকোয়ারমেন্ট আছে কিনা ওই পরিমাণ কস্ট করার জন্য, কিংবা এই ডেটার ভ্যালিউ বিজনেসের কাছে আসলে কি, ওটার উপর ডিপেন্ড করে আসলে অফসাইট লাইব্রেরিটির ফ্যাসিলিটিস এবং মনিটরিং এবং কন্ট্রোল সিস্টেম কি হবে এটাকে সেট করা হয়। ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল এবং এনভায়রনমেন্টাল কন্ট্রোল এখানে রাখা হয় এই অফসাইট ফ্যাসিলিটিস গুলোতে। রেকর্ড কিপিং এ ইনভেন্টরি অফ কন্টেন্ট শুড বি মেইনটেইনড। সো এখানে কি কি রাখা আছে এটার একটা ইনভেন্টরি মেইনটেইন করা হয়। এখানে কি থেকে ডাটা সেট নেম, ভলিউম, সিরিয়াল নাম্বার, ডাটা ক্রিয়েটেড, অ্যাকাউন্টিং পিরিয়ড, অফসাইট স্টোরেজ বিন নাম্বার। আর কি থাকে ডকুমেন্ট নেম, লোকেশন, রেলেভেন্ট সিস্টেম, 8 to last update all crucial information. সো এই ইনফরমেশন গুলো সাধারণত অফসাইট লাইব্রেরির যে ডাটা ব্যাংক থাকে কিংবা ক্যাটালগ থাকে ওখানে রাখা হয়। So backup strategy should be chosen based on varieties of factor. এই যে ব্যাকআপ যে আমি রাখবো, এটা বিভিন্ন ধরনের ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এর মধ্যে একটা বড় ফ্যাক্টর কি, স্ট্যান্ডার্ডাইজেশন। মিনস আমি ব্যাকআপ যে রাখতেছি এটা মিনিমাম স্ট্যান্ডার্ড ফলো করতেছি কিনা। যদি মিনিমাম স্ট্যান্ডার্ড ফলো না করি সেক্ষেত্রে কিন্তু ব্যাকআপ গুলো আমার সব লস্ট হয়ে যাবে, আলটিমেটলি ওই ব্যাকআপ আমার কোনো কাজে লাগবে না। তারপর একটা, তার মানে ওই স্ট্যান্ডার্ডাইজেশনটা ফলো করতে হবে, ওটার জন্য একটা আমাদের কনসিডারেশন রাখতে হবে। একটা রাখতে হবে ক্যাপাসিটি, আমি কতটুকু ক্যাপাসিটি আমি এই ব্যাকআপের জন্য রাখবো, কতটুকু আমি ব্যাকআপ রাখার প্রয়োজন হইতে পারে। তারপর স্পিড, যদি আমি দ্রুত ব্যাকআপ থেকে রিস্টোর করতে চাই সেখানে স্পিডের ব্যাপার আছে, আবার ব্যাকআপও যদি আমি দ্রুত নিতে চাই সেক্ষেত্রেও স্পিডের ব্যাপার আছে। সেটাও আমি কতটুকু কিভাবে করে রাখবো, আমার বিজনেস নিডটা কতটুকু, এটার উপরে ডিপেন্ড করে এই স্পিডটাকে ডিটারমাইন করতে হবে। এবং লাস্টলি হচ্ছে কি প্রাইস, মানে এই ব্যাকআপটা তৈরি করতে আমার যে খরচ হবে, এই খরচ আমার বিজনেসের সাথে কতটুকু অ্যালাইনড, এই খরচটা আমার যায় কিনা, কিংবা বিজনেস কতটুকু খরচ এফোর্ড করতে পারে টু কিপ দিস ব্যাকআপ, এই জিনিসটা আমাকে কনসিডারেশনে নিতে হবে। এখানে বেশ কয়েকটা ডিস্ক বেস ব্যাকআপ সিস্টেমের কথা বলা হয়েছে। সো এর মধ্যে একটা আছে ভার্চুয়াল টেপ লাইব্রেরি। ভার্চুয়াল টেপ লাইব্রেরি হ্যাজ behave like a conventional tape library, but data are stored on a disk array. So আগে যে এরকম টেপ ছিল, বড় বড় টেপ ছিল, এই ধরনের টেপের মধ্যে ডাটা রাখা হইতো বড় বড় এর মধ্যে। আপনারা পুরানকালের সিনেমা দেখতেন যে মুভি লাইব্রেরিতে যখন যাইতো তখন দেখতেন যে এরকম বড় বড় টেপ থাকতো, এরকম গোল গোল টেপের মধ্যে বিভিন্ন র্যাক করা থাকতো, র্যাকের মধ্যে এই টেপ গুলো রেখে দিত। বাট এখন ওরকমই, বাট এটার মধ্যে কি থাকে, ডাটা থাকে হচ্ছে কি ডিস্কের মধ্যে সেভ থাকে, টেপের মধ্যে না থেকে ডিস্কের মধ্যে থাকে। হোস্ট বেসড রেপ্লিকেশন ইজ এক্সিকিউটেড অ্যাট হোস্ট, মানে সার্ভারের মধ্যে
host level by a software and on the target server real time with some delay asynchronous mode. So a host based replication হচ্ছে গিয়ে যে কোনো একটা হোস্ট সার্ভারের মধ্যে একটা সফটওয়্যারের মাধ্যমে রেপ্লিকেশন করা, কন্টিনিউয়াসলি রেপ্লিকেশন হতে পারে, এটা সিনক্রোনাস হতে পারে, অ্যাসিনক্রোনাসও হতে পারে। এটা একটা টার্গেট সার্ভারকে আমরা সেট করব, ওখান থেকে হোস্ট যে সফটওয়্যার আছে ওখানে একটা হোস্ট যে সার্ভার আছে ওখানে একটা সফটওয়্যার সেট করা হবে, সফটওয়্যার থেকে টার্গেট সার্ভারের মধ্যে কন্টিনিউয়াসলি একটা রেপ্লিকেশন করা হবে। এটা হচ্ছে কি হোস্ট বেসড রেপ্লিকেশন। হচ্ছে ডিস্ক অ্যারে বেসড রেপ্লিকেশন, same as host based replication, but replication is performed at disk array level hidden from the servers and application. So এটা যখন সার্ভারের মধ্যে হবে এটা কি হবে, ডিস্কের মধ্যে হবে। সো এটা কোন অ্যাপ্লিকেশন কিংবা সার্ভারের সাথে কাজ করবে না। স্ন্যাপশট হচ্ছে কি ফ্লেক্সিবল, allowing making different types of momentary copies. So স্ন্যাপশটটা হচ্ছে গিয়ে ফ্লেক্সিবল, যখন খুশি তখন নেওয়া যায় এবং ডিফারেন্ট টাইপস অফ কপি আমরা করতে পারি চাইলে ইন স্ন্যাপশট। সো পিরিয়ডিক ব্যাকআপ প্রসিডিওর। সো আমি ব্যাকআপ করব বিভিন্ন ধরনের মেথডে ব্যাকআপ করব, ব্যাকআপ সিস্টেম বানাবো, কিন্তু এই প্রসিডিওরটা কি হবে, পিরিয়ডিক যে আমি ব্যাকআপ গুলো করবো এটা প্রসিডিওরটা কি হবে? বোথ ডেটা এন্ড সফটওয়্যার ফাইল ক্যান বি ব্যাকড আপ অন এ পিরিয়ডিক বেসিস। ডেটা এবং সফটওয়্যার ফাইল বোধটাই কিন্তু আমাকে, আমি ডেটা করলাম সফটওয়্যার করলাম না তখন তো আমার ডেটাগুলো কাজ করবে না, আবার সফটওয়্যার করলাম ডেটা করলাম না তখন কিন্তু আমার কাজে লাগবে না। তাই কারণে দুইটাই আমার পিরিয়ডিক বেসিসে ব্যাকআপ করতে হবে। শিডিউলিং ইজ easily accomplished by automated backups or media management system or scheduling software or agents. তো শিডিউলিং করে আমরা ইজিলি এই কাজটা কমপ্লিট করতে পারি এবং এটার জন্য বিভিন্ন ধরনের অটোমেটেড ব্যাকআপ মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার অথবা শিডিউলিং সফটওয়্যার আছে যারা কিনা এই ব্যাকআপ গুলো করে দেয়। ফ্রিকোয়েন্সি, কি কি ফ্রিকোয়েন্সিতে আমি করবো এটা সেটা আমাকে সেট করে নিতে হবে। টাইপ, কোন টাইপের ব্যাকআপ আমি করতে চাই সেটা আমাকে করতে হবে। যেটা হচ্ছে গিয়ে ফুল ব্যাকআপ, আমি চাইলে প্রতিবারই ফুল ব্যাকআপ নিতে পারি। আবার আমি কি করতে পারি, ইনক্রিমেন্টাল ব্যাকআপ, মিনস ডেল্টা সিন্স লাস্ট ইনক্রিমেন্টাল আর ফুল ব্যাকআপ। ওখান থেকে লাস্ট আমি যতটুকু ব্যাকআপ নিয়েছি তারপরে যতটুকু আমার হয়েছে ওটুকু পর্যন্ত ইনক্রিমেন্টাল নিব অথবা ফুল ব্যাকআপ নেব। আর ডিফারেন্সিয়াল ব্যাকআপ মিনস আমি চেক করব গতবার কতটুকু ব্যাকআপ নিচ্ছি, এইবার কি ব্যাকআপ নিচ্ছি, এর মধ্যে যতটুকু ডিফারেন্স শুধু ততটুকুই আমি ব্যাকআপ নিব। তো তিন ধরনের ব্যাকআপ আমি নিতে পারি। এর মধ্যে মেথডস অফ রোটেশন। সো আমি কখন ফুল ব্যাকআপ নিব, কখন ইনক্রিমেন্টাল ব্যাকআপ নিব, কখন আমি ডিফারেন্সিয়াল ব্যাকআপ নিব, এটার একটা মেথড আছে। এই মেথডটার নাম হচ্ছে গিয়ে গডফাদারসন। হ্যাঁ, মোস্ট কমন গডফাদারসন, মোস্ট কমন একটা মেথড। সো গ্র্যান্ডফাদার, সরি গডফাদার, গ্র্যান্ডফাদার ফাদার সন। হ্যাঁ, সো এইটা ডেইলি ব্যাকআপস আর মেড ওভার এ উইক। সো এই যে ডেইলি ব্যাকআপ যেটা আমরা নিব তখন আমরা ওটাকে নিব, আমরা ওটা নিব আমরা হচ্ছে গিয়ে ইনক্রিমেন্ট ডেইলি ব্যাকআপটা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়াল ব্যাকআপ মিনস আমরা সান মানে ডেইলি ব্যাকআপ নিব। সো ডেইলি ব্যাকআপ যখন নিচ্ছি, ফাইনাল ব্যাকআপ ক্যান বি টেক উইকেন্ড বিকামস এ উইক ব্যাকআপ। মানে আমি ফাইনাল একটা উইকেন্ডে আমি আরেকটা ব্যাকআপ নিব, এটা নিলাম হচ্ছে কি ইনক্রিমেন্টাল ব্যাকআপ, এটা উইকেন্ডে নিব এবং এটা একটা উইকেন্ড ব্যাকআপ হয়ে যাবে। এবং আর্লিয়ার ডেইলি ব্যাকআপস মিডিয়া রোটেটেড ফর রিইউজ। আগের যে ব্যাকআপ গুলো নিচ্ছি এগুলোকে আবার কি করবো, রোটেট করে রিইউজ করবো। এরকম করে ডেইলি এবং মান্থ এন্ডে গিয়ে আমি আরেকটা ব্যাকআপ নিব, এটা একটা ফুল ব্যাকআপ নিব। সো আমি ডেইলি যেটা নিব সে হচ্ছে কি সান, আর উইকলি যেটা নিব এটা হচ্ছে ফাদার, আর মান্থ এন্ডে যেটা নিব সে হচ্ছে কি গ্র্যান্ডফাদার। সো এইভাবে করে আমরা ব্যাকআপ গুলো শিডিউলিং করতে পারি। সো বিজনেস রেজাল্ট, আইটি রেজাল্ট কিংবা সিস্টেম রেজাল্টটা আমরা দেখলাম।
সো এর মধ্যে বিজনেস কন্টিনিউটি প্ল্যানিংটা আছে। বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং এর মধ্যে রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো হাউ বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং ওয়ার্ক, এটা আমরা একটা ডায়াগ্রামের মধ্যে দেখানো হয়েছে। এটা হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং। ফার্স্টে প্রজেক্ট প্ল্যানিং করতে হবে। যে কোনো একটা যখন কাজ করতে যাবো সেটার জন্য একটা প্রজেক্ট প্ল্যানিং করতে হবে। তারপর হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট অ্যানালাইসিস করতে হবে। মিনস আমি যে প্রজেক্টটা করছি, প্ল্যানিং করছি, সেটার রিস্ক অ্যাসেসমেন্ট এবং অ্যানালাইসিস করতে হবে। তারপর এটা বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস করতে হবে, যে আমার ওটার বিজনেস ইম্প্যাক্ট আসলে কি। তারপর বিজনেস কন্টিনিউটি স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট। এই যে রিস্ক ইম্প্যাক্ট, সরি বিজনেস ইম্প্যাক্ট বের করলাম। বিজনেস ইম্প্যাক্ট বের করার পর কি করতে হবে আমাকে, এটা স্ট্র্যাটেজি, বিজনেস কন্টিনিউটি স্ট্র্যাটেজিটা আসলে কি, এই বিজনেস কন্টিনিউটি স্ট্র্যাটেজিটা ডেভেলপ করতে হবে। তারপর স্ট্র্যাটেজি এক্সিকিউশন, এটাতে যেতে হবে বিজনেস কন্টিনিউটি প্ল্যান ডেভেলপমেন্ট। হ্যাঁ, একই জিনিস না, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট পর স্ট্র্যাটেজি এক্সিকিউশন করে আমার বিজনেস কন্টিনিউটি প্ল্যান ডেভেলপমেন্ট করতে হবে। তারপর হচ্ছে গিয়ে বিজনেস কন্টিনিউটি অ্যাওয়ারনেস ট্রেনিং করতে হবে এবং বিজনেস কন্টিনিউটি প্ল্যান টেস্ট করতে হবে। আমি অ্যাওয়ারনেস করবো, অ্যাওয়ারনেস ট্রেনিং করে আমি কি করব, প্ল্যান যেটা করছি, যেটা স্ট্র্যাটেজি সেট করছি, প্ল্যান সেট করছি, ওটাকে আমি কি করব, একটা টেস্টিং করব। এবং বিজনেস কন্টিনিউটি প্ল্যান মনিটরিং অ্যান্ড মেইনটেনেন্স অ্যান্ড আপডেটিং। টেস্টিং করার পর আমরা দেখবো যেটা ঠিকমতো চলতেছে কিনা, মনিটর করব, মেইনটেনেন্স করব এবং আপডেট করব। এগেইন ইট কামস টু এ নিউ প্রজেক্ট প্ল্যানিং। সো এই বিজনেস কন্টিনিউটি প্ল্যানের মধ্যে আইটি বিজনেস কন্টিনিউটি প্ল্যানিংটা কিভাবে করে কাজ করবে। A message to internal shareholders that company is undertaking the effort and expecting to raise the organization to the same. So ফার্স্টে যখন আমরা এই আইটি বিজনেস কন্টিনিউটি প্ল্যানিংটা শুরু করব, কিংবা আইটি বিজনেস কন্টিনিউটি পলিসি, হ্যাঁ এরকম ধরেন এটা একটা আমাদের পলিসি কিংবা প্ল্যানিং প্রজেক্ট আমরা শুরু করতে যাচ্ছি, সে কি করবো, একটা আমরা ইন্টারনাল স্টেক হোল্ডারদেরকে আমরা কি করব, একটা ইনফরমেশন থ্রো করব যে আমরা এই ধরনের একটা এফোর্ট আন্ডারটেক করতেছি এবং এটার জন্য অর্গানাইজেশনের এক্সপেকটেশনটা কি, এটা আমরা এমপ্লয়ি, ম্যানেজমেন্ট এবং বোর্ড লেভেলে আমরা মেসেজ ডিসেমিনেট করব। দেন আমরা কি করব, এই মেসেজটা টু দ্য স্টেক হোল্ডার, এক্সটার্নাল স্টেক হোল্ডার্সদের কাছে এই মেসেজটা আবার ডিসেমিনেট করব কি, দ্যাট দ্য অর্গানাইজেশন ইজ ট্রিটিং ইটস অব্লিগেশন সিরিয়াসলি। মানে এই যে আমার আইটি বিজনেস কন্টিনিউটি প্ল্যানিংটা করছি, কিংবা এই যে প্ল্যানটা করছি, এই প্ল্যানটা যখন আমি আবার শেয়ার হোল্ডার্স, রেগুলেটর্স কিংবা অথরিটিজদের কাছে শেয়ার করব, তখন বোঝা যাবে কি অর্গানাইজেশন কি এই ম্যাটারটাকে খুব স্ট্রংলি বা সিরিয়াসলি দেখতেছে। দ্য স্টেটমেন্ট অফ অর্গানাইজেশন এম্পাওয়ারিং দোজ হু আর রেসপন্সিবল ফর বিজনেস কন্টিনিউটি। এবং আমার অর্গানাইজেশনের মধ্যে একটা স্টেটমেন্ট সেট করতে হবে কি, আমার বিজনেস কন্টিনিউটির জন্য যারা রেসপন্সিবল থাকে তাদেরকে এম্পাওয়ার করার জন্য স্টেটমেন্ট সেট করতে হবে। তারপর স্টেট দ্য জেনারেল প্রিন্সিপাল অন হুইচ বিজনেস কন্টিনিউটি উইল বি বেস। সো বিজনেস কন্টিনিউটি আসলে যে কাজ করবে, এটা একটা জেনারেল প্রিন্সিপাল আমাকে তৈরি করতে হবে। মিনস হাউ দিস উইল ওয়ার্ক অ্যান্ড হু হু উইল ডু হোয়াট, এই জিনিসগুলো একটা জেনারেল প্রিন্সিপালের মাধ্যমে সেট করতে হবে। এ বিজনেস কন্টিনিউটি প্ল্যান শুড বি প্রোঅ্যাক্টিভ। মানে বিজনেস কন্টিনিউটি প্ল্যান কিন্তু রিঅ্যাক্টিভ হতে পারবে না। মিনস ঘটনা ঘটবে তারপর আমি কাজ করবো এরকম হবে না, এটা প্রোঅ্যাক্টিভ হবে। মিনস ঘটনা ঘটার আগেই, কাউকে বলার আগেই এই কাজগুলা শুরু হয়ে যাবে। কোনো একটা ইস্যু পাইলেই যদি মনে হয় যে হ্যাঁ এটাই মনে হচ্ছে আমাকে বিজনেসকে ডিসরাপশন করতে পারে কিংবা প্রবলেম করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমার ওটা শুরু করে ফেলতে হবে। বিজনেস কন্টিনিউটি প্ল্যান অর আইটি ডিজাস্টার রিকভারি প্ল্যান ইজ মোস্ট ক্রুশিয়াল। কারেক্টিভ কন্ট্রোল ডিপেন্ডস অন আদার কন্ট্রোলস লাইক ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, ব্যাকআপ, এরকম। সো এই ধরনের বিজনেস কন্টিনিউটি প্ল্যানটা হচ্ছে গিয়ে একটা কারেক্টিভ কন্ট্রোল। হ্যাঁ, এটা কিন্তু কোনো ডিরেক্ট মেথড না। হ্যাঁ, কোনো ডিরেক্ট মেথড না, এটা একটা কারেক্টিভ কন্ট্রোল। মিনস কোনো একটা সিচুয়েশনকে আমরা যদি ফেস করি কিংবা কোনো একটা ইনসিডেন্টকে যদি আমরা ফেস করি, তাহলে ওটাকে কারেকশন করে কিভাবে কন্টিনিউশনটা আমরা চালায় যাব, এই জিনিসটা দেখবে হচ্ছে কি বিজনেস কন্টিনিউটি প্ল্যান বা আইটি ডিজাস্টার রিকভারি প্ল্যান। The first step of
preparing a new business continuity plan or updating an existing one is to identify the business process which are responsible for permanent growth of business or fulfillment of business goal. So ফার্স্ট স্টেপটাই হচ্ছে গিয়ে আমার বিজনেসের প্রসেসটাকে আইডেন্টিফাই করা। যদি আমি বিজনেসের প্রসেসটা ঠিকমতো আইডেন্টিফাই করতে না পারি তাহলে কিন্তু আমার এই বিজনেস কন্টিনিউটি প্ল্যানটা ঠিক মতন আমরা তৈরি করতে পারবো না। এবং এইটার জন্য আমাদের ফোকাস করতে হবে কোথায়, যে বিজনেসের পার্মানেন্ট গ্রোথ কোথায় হবে অথবা বিজনেস গোল ফুলফিলমেন্ট হবে কোন জায়গাটায়, কিভাবে কাজ করলে বিজনেস গোলের সাথে এটা অ্যালাইনড, এই জিনিসটা আমাদেরকে ফার্স্টে বিজনেস প্রসেসের মাধ্যমে আইডেন্টিফাই করে নিতে হবে। and should be supported by formal executive policy and overall target of the recovery। তার মানে এটা একটা এক্সিকিউটিভ পলিসি, ফর্মাল এক্সিকিউটিভ পলিসির মাধ্যমে সাপোর্ট করা থাকবে। মিনস আমি বললাম, মুখে মুখে বললাম যে আমি এটা করলাম, ওটা করব, এটা করব, ওটা করব, এরকম না হয়ে এটা একটা ফর্মাল এক্সিকিউটিভ পলিসি হবে। রিস্ক অ্যাসেসমেন্টটা কিভাবে করা হবে? এস্টাবলিশিং ডিপেন্ডেন্সিস অ্যামং ক্রিটিক্যাল বিজনেস প্রসেস অ্যান্ড আইটি কম্পোনেন্ট। সো এখানে ক্রিটিক্যাল বিজনেস প্রসেস কিংবা আইটি কম্পোনেন্ট যেগুলো আছে এগুলোর মধ্যে কি কি ধরনের ডিপেন্ডেন্সিস আছে এটা আগে আমাকে রিস্ক অ্যাসেসমেন্ট করার জন্য বের করতে হবে, যে কোন কম্পোনেন্টটা আসলে কোনটার উপর ডিপেন্ডেন্ট, কিংবা আমাদের বিজনেস প্রসেস যেগুলো আছে কোন প্রসেসটা কোনটার উপর ডিপেন্ডেন্ট, এই জিনিসটা আমাকে আগে বের করতে হবে। সেটা বের করার জন্য আউটকাম গুলো আমাকে দেখতে হবে। আউটকাম গুলো কি কি আছে? হিউম্যান রিসোর্স, ডেটা, ইনফ্রাস্ট্রাকচার এলিমেন্ট এন্ড আদার রিসোর্সেস দ্যাট সাপোর্ট দ্য কি প্রসেস। সো এইগুলোর মধ্যে এই যে হিউম্যান রিসোর্স, ডেটা, ইনফ্রাস্ট্রাকচার এলিমেন্ট, এগুলা কে কোন কোন কি প্রসেসকে সাপোর্ট করে। লিস্ট অফ ভালনারেবিলিটিস, কি কি ধরনের ভালনারেবিলিটিস আমার অর্গানাইজেশনের মধ্যে আছে। এস্টিমেট প্রবাবিলিটি অফ অকারেন্স। তো এই যে ভালনারেবিলিটিস গুলো আমরা দেখলাম, কিংবা আউটকাম, কোন কোন প্রসেসটা কাকে সাপোর্ট করে কিংবা কোন রিসোর্সটা কাকে সাপোর্ট করে, এটার ক্ষেত্রে প্রবাবিলিটি অফ রিস্ক অকারেন্স কতটুকু এটা আমরা এস্টিমেট করব। efficiency and effectiveness of existing risk mitigation control। So এখন existing যে risk mitigation control আছে whatever, এই risk mitigation control এর efficiency বা effectiveness টা আমরা মেজার করব। এবং dependencies map with threat to the vulnerabilities of the components and dependencies। So dependency map আমরা তৈরি করব কি বিভিন্ন ধরনের থ্রেট দিয়ে, যে এইটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এটা না হলে এটা হইতে পারে। সো এই ধরনের বিভিন্ন ধরনের থ্রেট অথবা ভালনারেবিলিটিস কম্পোনেন্ট দিয়ে আমরা ডিপেন্ডেন্সিস ম্যাপ তৈরি করব। এটা রিস্ক অ্যাসেসমেন্টের পার্ট। হ্যাঁ, তারপর কি করবো আমরা? রিস্ক র্যাঙ্কিং করব। রিস্ক র্যাঙ্কিং ড্রাইভ ফ্রম ক্রিটিক্যাল রিকভারি টাইম পিরিয়ড and the likelihood of that an adverse disruption will occur। So এই যে রিস্ক অ্যানালাইসিস করলাম, রিস্ক অ্যানালাইসিস করার পর আমরা কি করব? আমরা এটা রিস্ক র্যাঙ্কিং করব। রিস্ক র্যাঙ্কিংটা কি? রিস্ক র্যাঙ্কিংটা হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল রিকভারি টাইম পিরিয়ড। হ্যাঁ, মিনস এই ধরনের একটা সিচুয়েশন হইলে, কি ধরনের সিচুয়েশন হইলে কি ধরনের রিকভারি টাইম পিরিয়ড আমার প্রয়োজন, কিংবা লাইকলিহুড অফ অ্যাডভার্স সিচুয়েশনের প্রবাবিলিটিটা আসলে কি। হ্যাঁ, এটা দিয়ে আমি একটা রিস্ক র্যাঙ্কিং করব। সো ফর এক্সাম্পল, দ্যাট incident will assess impact is $10 million will occur in next 5 years। তো একটা এই ধরনের একটা ইনসিডেন্টকে অ্যাসেস করা হলো যেটা ইম্প্যাক্ট কিনা $10 million এবং ইট মে অকার ইন নেক্সট 5 years, মানে 5 বছর পর এটা হইতে পারে। তো ম্যাক্সিমাম রিজনেবল কস্ট অফ প্রিপারেশন হইতে পারে কি 1% অফ এ টোটাল কস্ট। তাই 1% অফ টোটাল কস্ট কি? আচ্ছা 0.1%। হ্যাঁ, 0.1% অফ টোটাল কস্ট ইজ লাইক $10,000 ওভার 5 years। তো আমার এটার জন্য এই যে আমি রিস্ক র্যাঙ্কিংটা করব, রিস্ক র্যাঙ্কিং করব হচ্ছে কি এই 10,000 হচ্ছে কি ম্যাক্সিমাম রিজনেবল কস্ট। সো আমার এই রিজনেবল কস্টের উপরে যত বেশি থাকবে রিস্ক র্যাঙ্কিংটা তত বেশি বাড়তে থাকবে। এবং আরেকটা জিনিস থাকবে কি অ্যানুয়াল লস এক্সপেক্টেন্সি, মিনস আমার প্রতি বছর কি ধরনের লস
হইতে পারে সেটাও আমি দিয়ে রিস্ক র্যাঙ্কিং গুলো করবো। সো টিপিক্যাল রিস্ক রেটিং সিস্টেম ক্লাসিফিকেশন গুলা করে হচ্ছে কি 4টা ভাগে ভাগ করা হয় র্যাঙ্কিং গুলাকে। ফার্স্ট হচ্ছে কি ক্রিটিক্যাল, তারপর হচ্ছে ভাইটাল, তারপর সেন্সিটিভ, তারপর নন সেন্সিটিভ। সো নন সেন্সিটিভ যেটা, that can be interrupted for an extended period of time at little or no cost. So এই নন সেন্সিটিভ যেগুলো সেগুলো কি একটা এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইমের মধ্যে ইন্টারাপশন করতে পারে, বাট আমার এটার জন্য কোনো ধরনের কস্ট কিংবা খুবই মিনিমাম লস হয়। সো এটা হচ্ছে নন সেন্সিটিভ এবং রিকোয়ার লিটল অর নো ক্যাচ আপ ওয়েন রিস্টোর্ড। সো এটা রিস্টোর করার জন্য কিংবা এটাকে আমাকে রি পজিশনিং এ আনার জন্য আসলে কোনো ধরনের এফোর্ট দেওয়ার প্রয়োজন হয় না, কিংবা খুবই কম এফোর্ট প্রয়োজন হয়। এটা হচ্ছে কি নন সেন্সিটিভ। সেন্সিটিভ হচ্ছে কি সেন্সিটিভ ক্যান বি পারফর্ম ম্যানুয়ালি at a tolerable cost for extended period of time. এই সেন্সিটিভ হচ্ছে কি সেটাই যেটা হচ্ছে কি আমি ম্যানুয়ালি পারফর্ম করতে পারবো একটা টলারেবল কস্ট দিয়ে, এবং ইউজুয়ালি ডিফিকাল্ট টু পারফর্ম ম্যানুয়ালি, রিকোয়ার্ড এডিশনাল স্টাফ। এটা ম্যানুয়ালি করার জন্য হয়তো এডিশনাল স্টাফ লাগে, কিন্তু আমি এটাকে রিকভার করতে পারবো। এটা হচ্ছে কি সেন্সিটিভ। ভাইটাল হচ্ছে ক্যান বি পারফর্ম ম্যানুয়ালি বাট অনলি ফর এ ব্রিফ পিরিয়ড অফ টাইম। ভাইটাল হবে হচ্ছে এরকম যে আমি এটাকে ম্যানুয়ালি পারফর্ম করতে পারবো কিন্তু খুবই কম সময়ের জন্য, মানে একটা লং টাইম এটাকে ম্যানুয়ালি আমি পারফর্ম করা আমার জন্য ডিফিকাল্ট হবে। আর ক্রিটিক্যাল হচ্ছে ক্যান নট বি পারফর্ম আনলেস দেয়ার আর রিপ্লেস অফ আইডেন্টিক্যাল ক্যাপাবিলিটিস। সো এই ক্রিটিক্যাল হবে সেটাই যেটা হচ্ছে কি এই ধরনের ভালনারেবিলিটিস যদি আমার হয় কিংবা রিস্ক যদি অ্যারাইজ করে, তাহলে কি হবে, এটা আমাকে রিপ্লেস করা ছাড়া আমি এটা পারফর্ম করতে পারবো না। and cannot be replaced by manual method. ম্যানুয়াল মেথডেও এটা আমি রিপ্লেস করতে পারবো না। and very low tolerance of interruption. এটা ইন্টারাপশনের টলারেন্স হবে এত কম যে এটার যে ইন্টারাপশন যদি হয় তাহলে আমার বিজনেস বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। সো এগুলো হচ্ছে গিয়ে রিস্ক রেটিং কিংবা ক্লাসিফিকেশনের প্রসেস। হ্যাঁ, তো এরপরে আছে বিজনেস ইম্প্যাক্ট অ্যানালিসিস। আমরা নেক্সট ক্লাসে, আজকে ক্লাসটা আমরা শেষ করে দিব, আরো কিছু এখানে আছে, এরপরে আরো কিছু টপিক আছে। আজকে আমরা একটু পর্যন্তই থাকবে রিস্ক